হ্যালো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 40 ডেজ বায়োলজি মিশনের 28তম দিনে নগ্নবীজ বীজ অধ্যায়, নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে 28তম দিন। হিসাব করলে দেখা যাবে যে আমরা আসলে 30 কি 32 আরো বেশি দিন পার করে ফেলছি। হিসাবে দেখা যাবে অনেক দিন পার করে ফেলছি, কিন্তু আসলে ক্লাসের আজকে 28তম ক্লাস। সো চলে আসছি তোমাদের শুভ্র ভাইয়া তোমাদের কাছে। তোমাদের সাথে লম্বা একটা সময় ধরে ক্লাস হচ্ছে না, তাই না? গতকালকে যদিও আমরা ইউটিউবে বেশ কয়েকজন ক্লাস করছি, আর আজকে তো চলে আসলাম। তার আগের দিন এক্সাম ছিল, এক্সাম দিয়েছো তোমরা, খুব ভালো। এবার হচ্ছে আমি দেখলাম 1204 জন এক্সাম অ্যাটেন্ড করছে। রাত 10টার সময় এক্সাম দিলে আমি পাই না তোমাদেরকে। সো আমি এখন থেকে চিন্তা ভাবনা করছি এক্সামগুলো আমি রাত 10টায় না রাত 8টায় নিব। রাত 8টায় এক্সামে তোমাদের অ্যাটেন্ডেন্স বেশি থাকে। ওকে, আর তার আগের দিন আমরা শেষ করেছিলাম কোষ বিভাজন। দেখো, আমি চেষ্টা করে যাচ্ছি আমার জায়গা থেকে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটা রক্ষা করার। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের 40 দিনে 6টা চ্যাপ্টার আমি তোমাদের কমপ্লিট করে দেবো, এবং এমনভাবে কমপ্লিট করবো ইনশাল্লাহ যাতে করে তোমরা বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারো এবং এইটাকে কাজে লাগিয়ে তোমরা এইচএসসিতে ভালো কিছু করতে পারো, সরি অ্যাডমিশনে ভালো কিছু করতে পারো। এটা আমার মূল লক্ষ্য ছিল। অ্যান্ড দেন আমি এখনো পর্যন্ত সেই কথাটা রাখতে পারার রাস্তায় হাঁটছি, এবং যেদিন আমি তোমাদের 40 দিন শেষ করতে পারবো আলহামদুলিল্লাহ, সেদিন আমি বলতে পারবো ইয়েস ইয়েস ইয়েস, তোমাদের কমিটমেন্ট আমি রাখতে পারলাম। সো সেটার জন্য বেশি দিন নাই। আজকে 28তম ক্লাস, আজকে পরে আর 12টা ক্লাস থাকবে। তোমরা অনেকে বলতেছিলে ভাই 12 ক্লাসে কি 3টা অধ্যায় শেষ করতে পারবেন? ইনশাল্লাহ, কারণ এখনকার যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো কিন্তু অত বড় না। হ্যাঁ, বড় বড় চ্যাপ্টার কিন্তু আমরা পড়ে ফেলছি। এখনকার চ্যাপ্টারগুলো দেখা যাবে যে 5 দিন 4 দিন 5 দিন 4 দিন এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলেছিলাম যে শুক্রবারে তোমাদেরকে আমি ডাবল ম্যারাথন ক্লাস নিব। ডাবল ম্যারাথন মানে ডাবল ক্লাস নিব, সকালে একটা ক্লাস নিব, রাতে একটা ক্লাস নিব। সো তোমরা কি সেটা রাজি কিনা? সেটা রাজি কিনা তোমরা একটু আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাই দাও যে শুক্রবারে কিন্তু তোমরা 2টা ক্লাস করতে রাজি কিনা। শুক্রবারে সকাল 7টার সময় একটা ক্লাস হবে, শুক্রবারে রাত 10টার সময় একটা ক্লাস হবে। সো তোমরা রাজি কিনা? সকাল 7টা না, ঠিক সকাল 8টার সময় একটা ক্লাস হবে, রাত 10টার সময় একটা ক্লাস হবে। তো তোমরা রাজি কিনা ইয়েস লিখে আমাকে একটু কমেন্টে জানাই দাও। তাহলে শুক্রবারে আমরা 2টা ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা সুন্দর করে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে পারবো। কেন ভাই এত রাশ করতেছেন, এত ফাস্ট কেন যাচ্ছেন? মানে ফাস্ট যাচ্ছি না, রাশ করতেছি বিকজ অফ 21 ব্যাচের তো পরীক্ষা সামনে। সো 21 ব্যাচে তোমরা যারা আসো, তোমাদের কথা চিন্তা করে একটু আমাকে আর কি একটু ফাস্ট যাওয়া লাগতেছে। ঠিক আছে, তোমাদের তো সিলেবাস শেষ করতে হবে। তোমরা অলরেডি হচ্ছে মোটামুটি 600 স্টুডেন্ট ফিলোসফার স্টোন ব্যাচের মধ্যে এন্ট্রি করে ফেলছো। সো তোমাদের জন্য তো আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যাতে করে আমি 21 ব্যাচকে একটু ভালো করে শেষ করতে পারি। তারপর 22 ব্যাচ আছে। তোমাদের 21 ব্যাচের প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি মাথার মধ্যে এখন চিন্তা করতেছি তোমাদের জন্য সামনে কি করা যায়, তোমাদের জন্য এমন কি করা যায় যেটা করে তোমাদের এএসজিতে তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। এটাও আমি চিন্তা করতেছি। দেখা যাক তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে অথবা ক্লাস 9-10 জন্য কিছু করা যায় না, কারণ 9-10 জন্য কিছু একটা করতে হবে। 9-10 তো তোমাদের ছোট ভাই বোন, তাদের জন্য তো একটা কিছু করতে হবে আমাকে, তাই না? সো এই হচ্ছে কথাবার্তা। সো তোমরা একটু কুইকলি ক্লাসে চলে আসো, একটু শেয়ার দিয়ে দাও ক্লাসটা প্লিজ প্লিজ। যেটুক চাই সেটা হচ্ছে ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও প্লিজ, কাইন্ডলি একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও যাতে করে তোমাদের বন্ধুরা ক্লাসে জয়েন করতে পারে। এই কাজটা একটু দয়া করে করো, শেয়ার দাও। এবং একটা যেটা করো, ক্লাসের মধ্যে লাইক লাভ অথবা একটা রিয়াকশন দাও, লাভ হোক লাইক হোক, এনি কাইন্ড অফ রিয়াকশন দাও, যে কোনো একটা রিয়াকশন দাও ক্লাসের মধ্যে। দেন কি করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো ইনশাল্লাহ। আজকে দেখি আমাদের 1200 স্টুডেন্ট পার হয় কিনা। ঠিক আছে, আজকে আমাদের 1200 স্টুডেন্ট পার হয় কিনা ইনশাল্লাহ। আজকে যদি 1000 স্টুডেন্ট পার হয়ে যায় তাহলে তোমাদের রাব্বি ভাইকে আজকে নিয়ে আসবো। রাব্বি 1000 হলে আসবো আজকে? বলছে 1000 স্টুডেন্ট হলে আসবো আজকে। আচ্ছা, আজকে যদি 1000 হয় তাহলে রাব্বিকে নিয়ে আসবো। তাহলে রাব্বি তুমি এখানে দেখো কতজন হয়, আমি হোয়াইট বোর্ডটারে ঘুরাই দিই। আমি বারবার খালি বলি হোয়াইট বোর্ডটারে ঘুরাই দেবো, আসলে তো আমি ইয়েরে ঘুরাবো, মানে ক্যামেরারে ঘুরাবো। রাব্বি তোমার মনে আজকে আশা লাগতে পারে, একটু পরে দেখবে 1000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ক্যামেরারে ঘুরাই দিলাম। তো তুমি একটু শেয়ার দিতে থাকো, তুমি একটু শেয়ার দিয়ে সবাইকে জানাই দাও যে ভাই আজকে নগ্নবীজ বীজ অধ্যায় পড়াবে। ঠিক আছে, ওহো, আমি যে নগ্নবীজ বীজ অধ্যায় পড়াবো আমি একটা জিনিস করতে ভুলে গেছি। তো সেটাকে আমি একটু করে ফেলি, তুমি একটু কুইকলি ক্লাসটাকে শেয়ার দিতে থাকো। আমি আসতেছি, এক মিনিট। ওকে ওকে, হিয়ার আই এম, আমি চলে আসছি তোমাদের কাছে। সো আমাদের কিন্তু 1K হয়ে গেছে। রাব্বি তোমাকে আসতে হবে, তোমাকে এবার আসতে হবে সবার সামনে। তুমি এখন যদি ফাঁকিবাজি করো তখন সবাই রাগ করবে, বলবে যে এই রাব্বি ভাই কি করলো এটা, রাব্বি ভাই দেখুন রাব্বি ভাই কি করলো। ঠিক আছে, সবাই তো রাব্বি ভাইকে দেখতে চায়, সবাই চায় রাব্বিকে একটু দেখতে।
ওকে, তো আমাদের ক্লাসে আজকে 1K চলে আসছে। আজকে আমরা অনেকদিন পরে 1K স্টুডেন্ট পাইছি। সো তোমরা একটু কি করো, আবার একটু ক্লাসটাকে শেয়ার করে 1K থেকে 1.2K বানায় দাও। সো দেখো, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি নগ্নবীজি ও আবৃতবীজি, প্রথমে এর ইম্পর্টেন্সটা একটু বলি। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, প্রথমে ইম্পর্টেন্স। আজকে ক্লাসে আমরা একদম বেসিক ফান্ডা আলোচনা করব, একদম বেসিক ফান্ডা নিয়ে আজকে আমরা কথা বলবো। বেসিক ফান্ডা মানে তো বোঝো, মানে একদম বেসিক কথাবার্তা বলবো। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু আমি তোমাদের বেসিক নিয়ে আলোচনা করি, বেসিক ক্লিয়ার থাকলে পরে। আচ্ছা, তো নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়টাকে আমি কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি? এই চ্যাপ্টারটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি বিকজ মেডিকেল ভর্তি পরীক্ষার কথা যদি আমি বলি, মেডিকেল ভর্তি পরীক্ষার কথা যদি আমি বলি, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন এই নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়গুলো থেকে মানে বিগত বছরগুলোতে আসছে। আজকে যা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1.1K হয়ে গেছে, কিন্তু তোমাদের রাব্বি ভাই ঘুমায় আছে, সে উঠতে যাচ্ছে না। আমি কি করব এখন, কি করব এখন বলো তোমরা, এখন জোর করে তারা তুলে ধরে নিয়ে আসো। আচ্ছা দেখো, আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি থেকে 30 মার্ক আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি থেকে কত মার্ক আসে? 30 মার্ক আসে, ঠিক আছে। তো এই 30-এর মধ্যে জুওলজি থেকে একটু বেশি আসে, জুওলজি থেকে দেখা যায় 17টা, আর বোটানি থেকে দেখা যায় হচ্ছে 13টা প্রশ্ন আসে। আবার কখনো কখনো 15 এভাবেও হইতে পারে। তো বোটানির যে 13 মার্কের প্রশ্ন, বিগত বছরগুলোতে দেখা গেছে নগ্নবীজি আবৃতবীজি অধ্যায় থেকে সব থেকে বেশিবার প্রশ্ন আসছে। হিসাব করে যদি তুমি বিগত 6 বছর ক্যালকুলেশন করো, তাহলে দেখবা বিগত 6 বছরে 12 থেকে 13টা প্রশ্ন এই নগ্নবীজি আবৃতবীজি অধ্যায় থেকে এখন পর্যন্ত আসছে। তার মানে তোমরা কিন্তু বুঝে গেছো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কোন জায়গায়। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের কিছু কমন ফিচার আছে, সেই কমন ফিচারগুলো আমি একটু বলি। কমন ফিচার বলতে কি, প্রথমত হচ্ছে এই চ্যাপ্টারটা কিছুটা মুখস্থ নির্ভর, কিছুটা মুখস্থ নির্ভর অধ্যায়। এখন বলতে পারো যে ভাইয়া মুখস্থ নির্ভর এগুলো শুনলে তো আমার মাথা ঠিক থাকে না, এত মুখস্থ কেমনে করব? কিন্তু সেই মুখস্থগুলো তোমরা যদি বুঝে বুঝে করো, সেই মুখস্থটা যদি তোমরা বুঝে বুঝে করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা অনেক সহজ। তাহলে তোমাদের কি করতে হবে, এই চ্যাপ্টারে যে জিনিস আছে মুখস্থ করার জন্য সেটা তোমরা মুখস্থ করবা, বাট সেটাকে আমাদের একটু বুঝে 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 ধাপে ধাপে গ্র্যাজুয়ালি কি করতে হবে, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের কথা। আচ্ছা, এই চ্যাপ্টারে কিছু বৈশিষ্ট্য আছে, এই চ্যাপ্টারে কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আছে পুষ্প প্রতীক, এই চ্যাপ্টারে আছে পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত, যেখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি। সিকিউ, সিকিউ মানে কি? সিকিউ মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন। ক্রিয়েটিভ কোশ্চেন মানে কি? ক্রিয়েটিভ কোশ্চেন মানে সৃজনশীল। এই জায়গা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এই জায়গাটা আমাদের ভালো করে পড়তে হবে। এবং আমাদের এখানে মালভেসি ও পোয়েসি নামের দুটা গোত্র আছে। গোত্র মানে তো বোঝো, গোত্র, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই গোত্র দুটা থেকে সৃজনশীল প্রশ্ন আসে, জবা ফুল আর ধান গাছ, জবা ফুল আর ধান গাছ। তো এই কয়টা টপিক যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি এই চ্যাপ্টারে, তাহলে দেখবা এই চ্যাপ্টারটা আমাদের জন্য কি হয়ে গেছে, এই চ্যাপ্টার দেখবা আমাদের জন্য কি অনেক বেশি সহজ হয়ে। রাব্বি, তুমি কথা দিয়ে কথা রাখো নাই, তুমি কথা দিয়ে কথা রাখো নাই। দেখো তোমার সবাই খুঁজতেছে, ঠিক আছে? তোমাদের রাব্বি ভাই মানে কানের মধ্যে একটা ইয়ারফোন লাগায়া সে হচ্ছে খেলা দেখে, বুঝছো? আচ্ছা, তো এই হচ্ছে কথাবার্তা। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম। মুখস্থ নির্ভর দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে যতটুকু দরকার তোমাদের। আমি একটা কথা বলে দিই, এই চ্যাপ্টার তুমি যদি শিখতে চাও, এই চ্যাপ্টারে পড়ার মতো কিন্তু শেষ নাই, অসংখ্য জিনিস আছে। বাট আমি ট্রাই করব তোমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে দেওয়ার জন্য, ঠিক আছে? এবং বুঝে বুঝে। তা দেখো, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ নামটাকে একটু একটা ভাগ করি। নগ্নবীজি মানে কি? বীজটা নগ্ন অবস্থায় আছে। বীজটা কি আছে? বীজটা নগ্ন অবস্থায় আছে। আবৃতবীজি, বীজটা কি হয়ে আছে? বীজটা আবৃত হয়ে আছে। সো আমরা যদি একটা আম আঁকাই, এই হচ্ছে আম এবং এই হচ্ছে আমের বোটা, এই হচ্ছে আমের বোটা, এই হচ্ছে একটা ধরো একটা আম। এই আমটাকে যদি আমরা লম্বা লম্বি মাছ বরাবর কাটি, এরকম লম্বা লম্বি যদি আমি কাটি, তাহলে কি পাবো? তাহলে হচ্ছে আমের ভিতরে এরকম একটা কি পাবো? আটি পাবো। আমের ভিতরে কি পাবো? একটা আটি পাবো। আটি বলতে কি? এটা আসলে আমের বীজ।
এটা হচ্ছে কি আমের বীজ। খেয়াল করে দেখো এই যে আমের বীজটা ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। তাহলে আমি একটা কথা লিখতে পারি, একটা কথা আমি লিখতে পারি, বীজ ফলের ভেতর। বীজটা কি ফলের ভেতরে অবস্থান করছে, বীজটা ফলের ভেতরে অবস্থান করছে, তার মানে কি বীজটা ঢাকা, তার মানে হচ্ছে আবৃতবীজী। তার মানে সে কি আবৃতবীজী। তাহলে আবৃতবীজী এবং মানে নগ্নবীজী আবৃতবীজী চেনার জন্য তোমাকে কঠিন কিছু করতে হবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে জাস্ট চিনতে হবে ফলটা কেমন দেখতে, ফলটা কোথায়, ফলের বীজটা কোথায়। এটা যদি তুমি ধরতে পারো তুমি ইজিলি চিনতে পারবা। যেমন ধরো তুমি ধরো কি নিয়ে কাজ করবা, তুমি ধরো লিচু নিয়ে কাজ করবা, বা লিচু তোমার হাতে ধরো একটা লিচু আসছে, এখন তুমি জানতে চাচ্ছ এই লিচুটা নগ্নবীজী না আবৃতবীজী। এখন তোমরা নিজেরাই বলো লিচুটা নগ্নবীজী হবে না আবৃতবীজী হবে, তোমরা নিজেরাই কিন্তু এখন তোমরা আমাকে আনসার করে দিতে পারবা। কারণ লিচুর ভিতরে যে বীজটা থাকে এই বীজকে ঘিরে কিন্তু লিচু ফলটা তৈরি হয়। তার মানে লিচুটা হচ্ছে কি, লিচুটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তাহলে ভাই নগ্নবীজী উদ্ভিদগুলা কোনগুলা, নগ্নবীজী উদ্ভিদগুলা ভাই কেমনে দেখবো, কোথায় পাবো? ঠিক আছে, নগ্নবীজী উদ্ভিদ আমরা কোথায় পাবো? সো নগ্নবীজী উদ্ভিদ আসলে এটা আমরা সহজে কিন্তু এত সহজে আমরা দেখি না। নগ্নবীজী উদ্ভিদ কিন্তু আমরা সব সময় কিন্তু আমাদের চোখের সামনে থাকেও না। আমরা যে গাছপালা দেখি এই গাছপালার মধ্যে কিন্তু নগ্নবীজী উদ্ভিদ সহজে কিন্তু পাওয়া যায় না। বাট আমি যেটা করতে পারি, আমি তোমাদেরকে নগ্নবীজী উদ্ভিদ একটু দেখাইতে পারি। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমাদের একটু থেকে দেখাই, মানে আমি আমার আইপ্যাডে ওপেন করে তোমাদেরকে একটু দেখাই কেন এটাকে আমি নগ্নবীজী বলতেছি, কেন এটাকে আমি নগ্নবীজী বলতেছি। দেখো এইভাবে আঁকলে মনে হয় বেশি ভালো দেখা যাবে। এই দেখো এইখানে আমি কিছু ফল, বা ফল বললে ভুল হবে, কিছু কিছু আইটেম দেখাচ্ছি যেগুলো কিনা নগ্নবীজীর উদাহরণ। যেমন ধরো এই যে এটা কিন্তু খুব কমন একটা এক্সাম্পল, এটা কিন্তু আমরা খুব দেখি। দেখো এই দেখো অবস্থা, বীজগুলো কিন্তু এইভাবে থাকে, এভাবে আগলা হয়ে থাকে, এটার ফাঁকে ফাঁকে বীজ থাকে, বা এটার মধ্যে বীজ থাকে, এরকম আগলা হয়ে থাকে, এরকম খোলা থাকে, বীজগুলো এরকম খোলা থাকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নগ্নবীজী, এগুলো হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদ। তারপর দেখো এই যে এই গাছটার নাম হচ্ছে সাইকাস। ঠিক আছে, এই সাইকাসটা কিন্তু খুব কমন, বোটানিক্যাল গার্ডেন, মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে কিন্তু আছে। দেখো সাইকাস, দেখো কত সুন্দর একটা মোচার মতো কোণের মতো বের হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, এদের কোনো ফল নাই। প্রথম কথা হচ্ছে কি, এদের কোনো ফল পাবা না তুমি। এই দেখো অবস্থা কেমন, এইখানেই দেখো বীজগুলো এভাবেই থাকে। ঠিক আছে, এদের প্রথম কথা হচ্ছে এদের কিন্তু কি নাই, এদের কিন্তু কোনো ফল নাই, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। তাহলে নগ্নবীজী উদ্ভিদের আমি কি পাচ্ছি না, ফল পাচ্ছি না। দেখো দেখো কত সুন্দর বীজটা, দেখো আলগা হয়ে আছে, দেখছো কি সুন্দর, কত সুন্দর একটা ফল না, দেখছো কত সুন্দর একটা ফল, বীজটা দেখো কি সুন্দর আগলা হয়ে আছে। দেখো তোমাদের আরেকটা দেখাই, এই দেখো বীজটা কি সুন্দর আগলা হয়ে আছে, এই দেখো দেখতে পারতেছো, জোস না? এই দেখো এটা কিন্তু আরো সুন্দর। ঠিক আছে, তো এইগুলো কিন্তু সবই জিমনোস্পার্ম, এগুলো সবই জিমনোস্পার্ম। দেখো এগুলো তো আরো টসটসে একদম। ঠিক আছে, এই সাইকাস কিন্তু আমি তোমাদেরকে পড়াবো, এই সাইকাস গাছটা কিন্তু তোমাদের আমি পড়াবো। তারপর ধরো এই দেখো কত সুন্দর বীজগুলা। সো এই যেগুলো দেখলাম, যেগুলো বীজ কি হয়ে আছে, আলগা হয়ে আছে, এইগুলাকে আমরা কি বলতেছি, এগুলাকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলতেছি। এগুলোকে আমরা কি বলতেছি, নগ্নবীজী উদ্ভিদ। মানে যেগুলোর বীজ কি থাকে না, বীজটা ঢাকা থাকে না, বীজটা কি থাকে, বীজটা উন্মুক্ত হয়ে থাকে। তাহলে নগ্নবীজী উদ্ভিদের যদি আমি সংজ্ঞায় যদি বলি, যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে, তাকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলি। তাহলে নগ্নবীজী উদ্ভিদের দলে যারা আছে, তারা একদমই ডিফারেন্ট, তারা একদমই আলাদা। এদের বীজ নগ্ন অবস্থায় আছে, এদেরকে সেভাবে মানে বীজের কোনো ফল নাই, কিছু নাই, ডাইরেক্ট মাঝে টুস করে পড়ে যাবে, এখান থেকে গাছ হয়ে যাবে। এটা হচ্ছে নগ্নবীজী। কিন্তু ভাইয়া নগ্নবীজী উদ্ভিদের প্রজাতি সংখ্যা কিন্তু খুবই কম, খুবই অল্প। এখন পর্যন্ত পুরো পৃথিবীতে 721 টাইপের প্রজাতি পাওয়া গেছে নগ্নবীজী উদ্ভিদের। এখন পর্যন্ত পৃথিবীতে মাত্র 721 টাইপের প্রজাতি পাওয়া গেছে অ্যাকর্ডিং টু আওয়ার আবুল হাসান স্যারের বই। তাহলে এই ইনফরমেশনটা একটু আমরা জানবো। সব ইনফরমেশনের দরকার নাই, কিন্তু এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো। নগ্নবীজী উদ্ভিদের এখন পর্যন্ত কত তুমি একটু সবাই কমেন্টে একটু লেখো তো, সবাই একটু কমেন্টে লেখো যে এখন পর্যন্ত আমরা কত টাইপের প্রজাতি পাইছি নগ্নবীজী উদ্ভিদের, কত প্রজাতির সন্ধান পাইছি। মাত্র 721 প্রজাতির সন্ধান কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, এবং তোমাদেরকে আরো একটা মজার জিনিস আমি বলি, এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যে গাছটা আছে, সেই প্রাচীন গাছটা নগ্নবীজী উদ্ভিদ। এই পুরো পৃথিবীর হাইটে সব থেকে বড় যে গাছটা আছে, সেই সব থেকে বড় গাছটাও কিন্তু কিসের মধ্যে পড়তেছে, নগ্নবীজী উদ্ভিদের মধ্যেই কিন্তু
পড়তেছে। তার মানে এই নগ্নবীজিকে আমরা কোনোভাবে কি করতে পারি না, নেগলেক্ট করতে পারি না। এই নগ্নবীজিগুলো দেখলে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? আচ্ছা যাক, তো তোমাদের বইয়ের প্রথম দিকে অনেক কিছু দিছে। তোমাদের বইয়ের প্রথম দিকে দেখবা কোন জায়গায় পাওয়া গেছে, পার্বত্য চট্টগ্রাম, হ্যান ত্যান, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই ভাই। আপাতত এইগুলা কিছুই পড়ার দরকার নেই। আমি যেভাবে বলতেছি, আমি যেই সিরিয়ালে তোমাদের আগাইতে বলতেছি, তোমরা আপাতত সেই সিরিয়ালে আগাও। আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এই সিরিয়ালে আগালে তোমাদের পরীক্ষাটা ভালো রেজাল্ট হবে। শোনো, ইনফরমেশনে কিন্তু অনেক ইনফরমেশনে কিন্তু অভাব নাই। আমি তোমাদের সেদিন দেখাইছিলাম না, কিন্তু কোনো অভাব নাই, হাজার ইনফরমেশন, ঠিক আছে? তো এত ইনফরমেশনের মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটুকু ইনফরমেশন রাখবো এবং কতটুকু ইনফরমেশন রাখবো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না বুঝতে পারলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পারতেছি মেহরুন্নিসা পিউ আমাদের সাথে আছে, শ্রাবন্তী রানী আমাদের সাথে আছে, অধরা নিত্যা আমাদের সাথে আছে, খাদিজা রাইসা আমাদের সাথে আছে, শারিয়ার সাদ, সুমাইয়া জামান। ওয়াও, আজকে 1400 স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে। ইটস ওয়াসাম, 1400। ওকে, তো এখন যে জিনিসটা বলি, আমাদের একটু ফুলটা ভালো করে শিখতে হবে। নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ শেখার আগে আমাদের ফুলের গঠন ভালো করে শিখতে হবে। আজকে আমি তোমাদের বলছি একদম বেসিক জিনিস পড়াবো, ঠিক আছে? একদম বেসিক। সো আমাদের সবার প্রথমে কি করতে হবে, ফুলের গঠনটা ভালো করে শিখতে হবে। ফুলের গঠন যদি না পারি, নগ্নবীজি, আবৃতবীজির অনেক বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে না, ঠিক আছে? এবং বলে রাখলাম ভাইয়া, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা 21 ব্যাচ আসো তাদের কথা আর কি বলবো, তাদের তো এটা লাগবেই। আর তোমরা যারা 22 ব্যাচ আসো তাদেরও এটা কিন্তু আছে। ওকে, আরেকটা সুখবর হচ্ছে আমাদের ফিলোসফার স্টোন ব্যাচে অলরেডি 600 স্টুডেন্ট জয়েন করে ফেলছে, যাদেরকে নিয়ে আমি 40 দিন পরে আবার কি করব, কন্টিনিউ করব। লিংক দেওয়া আছে, তোমরা জয়েন করে ফেলতে পারো। ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা কি করতেছি, আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে কেমন হয় ফুলের অংশগুলা, ফুলের মেইন অংশগুলা, ঠিক আছে? তো ফুলে আমরা কি করি, পুষ্পাক্ষ আঁকায় একটা অক্ষ চিন্তা করি, তারপর ফুলের বৃতি দেই, এরকম বৃতি দেই। ও সরি, এক্সট্রিমলি সরি। ওকে, তো যেটা বলতেছিলাম বৃতি দিলাম। এখন যে জিনিসটা আঁকাবো, ফুলের পাপড়িকে আমরা কি বলি, ফুলের পাপড়িকে আমরা দল বলি। ফুলের পাপড়িকে কি বলি, দল। তো আমরা ফুলের পাপড়ি আঁকাচ্ছি, দল। এই যে ফুলের পাপড়ি বা ধরো দল। ফুলটাকে একটা সাইডে কেটে দিচ্ছি, আরেকটা সাইড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একটা সাইড দিয়ে কেটে আরেকটা সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফুলের পাপড়ি বা দল, ঠিক আছে? তো আমরা কি করব, ফুলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ফুলের গর্ভাশয়। ফুলের কি গর্ভাশয়, সেই গর্ভাশয়টা আমরা এখন আঁকাবো। ফুলের কি আঁকাবো, গর্ভাশয় আঁকাবো। তো দেখো, এই যে মোটা স্ফীত একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে গর্ভাশয়, ফুলের গর্ভাশয়। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে কি গর্ভদণ্ড, এবং এই হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। একটা আদর্শ ফুল আমি আঁকাচ্ছি, একটা আদর্শ ফুল গেল। তাহলে এই যে পুরো নীল পাটটা, এই পুরো নীল পাটটাকে ডাকা হয় হচ্ছে স্ত্রীস্তবক। এই পুরো নীল পাটটাকে কি ডাকা হয়, নীল পাটটাকে পুরোটাকে ডাকা হয় হচ্ছে স্ত্রীস্তবক। কি ডাকা হয়, স্ত্রীস্তবক। গর্ভাশয়, একটু শোনো, কথাগুলা কাজে দিবে। গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। গেল, এই তিনটা পয়েন্ট আমরা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা পুংস্তবক আঁকাবো। পুংস্তবকের জন্য আমরা এইভাবে একটা পুংদণ্ড দিই এবং এইভাবে একটা পরাগধানী দিই। পুংদণ্ড, পরাগধানী, সেম। পুংদণ্ড, পরাগধানী। এই দেখো, পরাগধানীর ভিতরে থাকে পরাগরেণু, পরাগধানীর ভিতরে কি থাকে, পরাগরেণু। তাহলে আমি এটাকে বলে দিলাম পরাগধানী, যেখানে পরাগরেণু থাকবে, পরাগধানী। আর এটাকে বলে দিলাম আমরা হচ্ছে পরাগরেণু। তো এই হচ্ছে পুংস্তবক, এই হচ্ছে কি পুংস্তবক। তাহলে আমরা পুষ্পাক্ষ পাইলাম, বৃতি পাইলাম, দল বা পাপড়ি পাইলাম, পুংস্তবক পাইলাম, মাঝখানে নীল স্ত্রীস্তবক পাইলাম। স্ত্রীস্তবকের মধ্যে আমরা কি পাইছি, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। পুংস্তবকের মধ্যে কি পাইছি, পরাগরেণু, পরাগধানী। এইগুলো একদম হচ্ছে ক্লাস 9-10 এর বেসিক কমন সেন্স। ক্লাস 9-10 থেকে কিন্তু এগুলো আমরা শুনে এখন পর্যন্ত আসছি। এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো কি নেই, কনফিউশন নাই। কিন্তু যদি এমন হয় যে এমন একটা ফুল
এমন একটা ফুল যেই ফুলের মধ্যে তুমি কোনো গর্ভাশয়, কোনো গর্ভদণ্ড বা কোনো গর্ভমুণ্ড পাচ্ছ না, এরকম পাচ্ছ না। ঠিক আছে, আমরা জানতাম যে মাঝখানের যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা পরবর্তীতে ফলে পরিণত হয়, এরকম কিচ্ছু নাই। জাস্ট কি পাচ্ছ তুমি? ডিম্বক পাচ্ছ। ডিম্বকটাও তাও তুমি একটু ডিফারেন্ট ভাবে পাবা। কিভাবে পাবা আমি এটা নেক্সট দিন দেখাবো। এরকম ভাবে পাবা ডিম্বক, জাস্ট ডিম্বক পাবা, ডিম্বাণু যেটাকে বলা হয়, এভাবে ডিম্বক পাবা, আর কিছু নাই। ঠিক আছে, তাহলে এখানে কোনো গর্ভাশয় নাই, কোনো গর্ভদণ্ড নাই, কোনো গর্ভমুণ্ড নাই। জাস্ট একটু চিন্তা করো, গর্ভমুণ্ড নাই মানে কি? কোনো পরাগায়ন হবে না। পরাগায়ন মানে কি? ধরো এই হচ্ছে গর্ভমুণ্ড, এই হচ্ছে গর্ভদণ্ড, এই হচ্ছে গর্ভাশয়, আরেকটা ফুলের, ঠিক আছে, আরে পরাগদণ্ড হবে, এটা পরাগরেণু লিখে ফেলছি। আরেকটা ফুলের পরাগরেণু এসে ধরো পড়লো, এই ঘটনাটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পরাগায়ন। এই ঘটনাটাকে আমরা পরাগায়ন বলি। এখন কারো যদি, এখন কোনো একটা এর যদি, মানে গাছের যদি বা কোনো একটা ফুলের যদি কোনো গর্ভমুণ্ডই না থাকে, কোনো গর্ভমুণ্ডই না থাকে, আর শুক্রাণুগুলা যদি এরকম পরাগ রেণুর মধ্যে নাই থাকে, তাহলে কি এখানে পরাগায়ন টাইপের কিছু একটা হবে? বলো, এখানে কি পরাগায়ন টাইপের কিছু পাবা তুমি? বলো, পরাগায়ন টাইপের কিছু পাবা? পরাগায়ন টাইপের কিন্তু তুমি কিছু পাবা না। তার মানে আমরা কি বুঝলাম? নগ্নবীজী উদ্ভিদ যাদের, তাদের গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই। গর্ভাশয় নাই এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? এই এদের কি তৈরি হয় না? এদের ফল তৈরি হয় না। গর্ভাশয় যেহেতু নাই, তাহলে আমরা কি বুঝলাম? এদের কি তৈরি হয় না? এক মিনিট, ফ্লাইট মোড করা যাচ্ছে না কেন? আচ্ছা, গর্ভাশয় যেহেতু নাই, তাহলে আমরা কি বুঝলাম? এদের ফল হবে না ভবিষ্যতে। এদের কি হবে না? ফল হবে না। ফল যেহেতু হবে না, তাহলে ভবিষ্যতে যদি এদের বীজ তৈরি হয়, তাহলে এদের বীজ তৈরি হলে বীজটা কই থাকবে? ফলের ভিতরে তো বীজ তৈরি হয়। দেখো, এটা যদি নর্মাল উদ্ভিদ হইতো, এটা যদি আবৃত বীজি উদ্ভিদ হইতো, নর্মাল উদ্ভিদ, আবৃত বীজি উদ্ভিদ, তাহলে এই যে গর্ভাশয় যে জায়গাটা, এই যে গর্ভাশয় যে জায়গাটা, এই গর্ভাশয় জায়গাটা পরবর্তীতে কিসে পরিণত হইতো বলো তো? গর্ভাশয় থেকে তো ফল হয়, তাই না? এই গর্ভাশয় জায়গা থেকে পরবর্তীতে কিসে পরিণত হইতো? পরবর্তীতে এখান থেকে একটা ফল তৈরি হইতো, তাই তো? দেখি তোমরা কি বলতেছো। গর্ভাশয় থেকে পরবর্তীতে কি তৈরি হইতো? ফল তৈরি হইতো। তো এখান থেকে তো আমি কি পাবো না? এখান থেকে আমি ফল পাবো না। এখান থেকে আমি কোনোভাবেই কি পাবো না? এখান থেকে আমি কোনোভাবেই আমি ফল পাবো না। কেন ফল পাবো না? কারণ এদের তো কোনো গর্ভাশয় নাই। তার মানে একটা কথা আমরা বলতে পারি যে নগ্নবীজী উদ্ভিদের কি হয় না? নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না। কি বলতে পারবো? নগ্নবীজী উদ্ভিদের কি হয় না? ফল হয় না। এই কথাটা কিন্তু আমরা বলে দিতে পারি। দেখো, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। একটা লাইন আমরা শিখছিলাম। সেই লাইনটা কি? গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। একটা লাইন পড়ছিলাম, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। নগ্নবীজী উদ্ভিদের যে ফুলগুলা হয়, এই ফুলের মধ্যে এই জিনিসগুলা নাই। ঠিক আছে, তারা হচ্ছে নিম্ন শ্রেণী। গর্ভমুণ্ড নাই, এই কথা থেকে আমরা কি পাইলাম? এই কথা থেকে আমরা পাইলাম যে পরাগায়ন, পরাগায়ন বলতে পারি হয় না বা ডিরেক্টলি হয় না। পরাগায়ন সরাসরি হয় না। কেন? দেখো, পরাগায়ন হইতে গেলে আমার গর্ভমুণ্ড লাগবে, আরেকটা ফুলের পরাগায়ন এসে পড়া লাগবে। বুঝছো কিনা? কেউ না বুঝলে বইলো যে বুঝি নেই। ঠিক আছে, এটা হইতেছে না, তো আমরা বলতে পারি পরাগায়ন সরাসরি হয় না। ডাইরেক্টলি হয় না বলা যাবে না, বলতে পারি পরাগায়ন সরাসরি হয় না। বেসিক কমন সেন্স। আচ্ছা, গর্ভদণ্ডের দরকার নেই, গর্ভাশয় নাই। গর্ভাশয় নাই, আমরা জানছি গর্ভাশয় ভবিষ্যতে কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। গর্ভাশয় নাই, তো গর্ভাশয় যেহেতু নাই, তাহলে এদের কি হয় না? ফল হয় না। ফল হয় না, তো মুখস্থ করার দরকার আছে বলো? একদম বেসিক কমন সেন্স তুমি যদি ধরে নিতে পারো, তুমি যদি বেসিক কমন সেন্স ধরে নিতে পারো, তোমার কখনোই কি দরকার নেই? কখনোই তোমার মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমি বলি, একটা ফল তুমি আঁকাবা, একটা ফল তুমি আঁকাবা, একটা ফল। তোমরা কি বুঝতেছো? তোমাদের কেমন লাগতেছে একটু জানাই দিও তো। আজকে তোমরা মনে হয় অনেকে নতুন আসছো, অনেকে তোমরা নতুন আসছো, তোমাদের কেমন লাগতেছে একটু আমাকে বলো তো একটু ভাইয়ারা। তোমাদের অনেকেই নতুন আসছো, তোমাদের কেমন লাগতেছে? একজন ইউটিউবের কথা জিজ্ঞেস করছো। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাসনাত শুভ্র।
ঠিক আছে, হাসনাত শুভ্র ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রত্যেকটা ক্লাস আমি আপলোড করে দিই, দিনকে দিন আমি আপলোড করে দিই, ওইখানে গেলে তুমি পেয়ে যাবা আমার প্রত্যেকটা ক্লাস, রেকর্ড পরে করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর হচ্ছে এখানে 40 দিন ফ্রি ক্লাস চলতেছে, 40 দিনের মধ্যে আজকে 28তম দিন, আমরা 6টা চ্যাপ্টার পড়বো, 3টা চ্যাপ্টার পড়ে ফেলছি, আরো 3টা চ্যাপ্টার বাকি আছে। এরপর 21 ব্যাচে যে 4টা চ্যাপ্টার থাকবে, 22 ব্যাচে 4টা চ্যাপ্টার থাকবে, সেটা ফিলোসফার স্টোন ব্যাচে করানো হবে, এন্ট্রি ফি মাত্র 500 টাকা, উপরে লিংক দেওয়া আছে। ওকে, কেমন লাগতেছে জানাই দিও, ভালো বলতেছো, ওকে ঠিক আছে। ওকে, এবার ধরো একটা ফল, এটা ধরো একটা আবৃত বীজ উদ্ভিদের একটা ফল, আমার বাসায় কোনো ফল নাই, নাহলে দেখাইতে পারতাম। ঠিক আছে, আমার বাসায় কোনো ফল নাই, তো এটা হচ্ছে একটা আবৃত বীজ উদ্ভিদের একটা ফল। তো ফলের আমি একটা বোটা আঁকাই দিলাম, এই দেখো একটা ফলের বোটা আমি ধরে এভাবে আঁকাই দিলাম। এখন এই ফলটার ভেতরে কি আছে, বীজ আছে। এই ফলটার ভিতরে ধরো এরকম বীজ আছে, এই একটা বীজ, এই একটা বীজ, এই একটা বীজ, ধরো এরকম 3টা কি আছে, বীজ আছে। এগুলো হচ্ছে কি বীজ, এগুলো হচ্ছে কি বীজ। এখন আমি কি বললাম, আমি বললাম যে নগ্নবীজী উদ্ভিদের কি হয় না, ফলই হয় না, নগ্নবীজী উদ্ভিদের ফলই হয় না, নিষেক হইছে, মানে শুক্রাণু নিম্ন মিলিত হইছে, নিষেক হইছে, ফল হয় না। ফল যেহেতু হয় না, তাহলে এদের বীজগুলো কিভাবে থাকবে বলো তো? এই ফল নাই, ফল নাই, তাহলে বলো তো এদের বীজগুলো কিভাবে থাকবে? বলো এদের বীজগুলো কিভাবে থাকবে, কুইকলি বলো, বলো এদের বীজগুলো কিভাবে থাকবে, কুইক 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 কুইক, বীজগুলো কিভাবে থাকবে? বা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এদের বীজগুলো কিভাবে থাকবে, কুইকলি বলে দাও। তুমি একটু কুইকলি বলে দাও যে এদের বীজগুলো কিভাবে থাকবে। আচ্ছা, ওকে, উন্মুক্ত অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় থাকবে। তার মানে আমরা কথা বলতে পারি এইভাবে, আমরা কথাটা এইভাবে লিখতে পারি যে বীজ নগ্ন বা উন্মুক্ত, নগ্ন বা উন্মুক্ত থাকবে। বীজ কি থাকবে, নগ্ন থাকবে বা উন্মুক্ত থাকবে। দেখো আমরা কিন্তু নগ্নবীজী উদ্ভিদের কিন্তু আরেকটা কি পড়ে ফেললাম, আরেকটা বৈশিষ্ট্য পড়ে ফেললাম। তোমাদেরকে একটা ছবি আমি এখন দেখানোর চেষ্টা করব, দেখি আমি ছবিটা বের করতে পারি কিনা, এক মিনিট। একটা ছবি আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই দেখো, এই যে ছবিটা, এইটা বেসিক্যালি কি, এই ছবিটা একটু খেয়াল করো, এইটা বেসিক্যালি এই দেখো, এই যে দেখতেছো না, এই যে এটা নগ্নবীজী উদ্ভিদের একটা পার্ট, ঠিক আছে, কোণ, এই যে একটা কোণ, এই কোণের মধ্যে দেখো বীজগুলো কিভাবে লুকায় লুকায় থাকে, দেখছো? এটা একটা কোণ আর কিছু না, এটা কিন্তু ফল ভাইবো না, এটা হচ্ছে একটা কোণ। এই কোণের মধ্যে দেখো বীজ, দেখো সিড লেখা, সিডগুলো দেখো কেমন ভিতরে ঢুকে ঢুকে থাকে, তার মানে কি এই কোণের ভিতরে বীজগুলো ঢুকে 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 আছে, কোনো ফল নাই। এই দেখো, এই যে সেই কোণটা, কোণের একটা স্কেল থাকে, একটা আবরণ থাকে, তার কোনায় কোনায় দেখো বীজগুলো ঢুকে ঢুকে আছে, তার কোনায় দেখছো বীজগুলো ঢুকে ঢুকে আছে। দেখো এই যে দেখো, এই দেখো একটা কোণ, এই যেটা কোণ, এই কোণের ফাঁকে ফাঁকে বীজগুলো আগলা অবস্থায় থাকে। এই দেখো একটা কোণ, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা কোণ, এই কোণের ফাঁকে ফাঁকে বীজগুলো আগলা অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এটা দেখলে একটু ক্লিয়ার হবা। এই দেখো কোণ, কোণের ফাঁকে 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 কি সুন্দর বীজগুলো আছে, দেখছো? যে বীজগুলো দেখো আলাদা করে বের করছে, এই বীজগুলো কিন্তু আলগা অবস্থায় ছিল, ঠিক আছে। এমনি অন্য ফলের বীজ খাইতে গেলে দেখো কি করতে হবে তোমাকে, দেখো এই আপেলের সাথে কম্পারিজনটা দেখো, আপেলের বীজ খাইতে গেলে তোমাকে ফলটাকে খেয়ে তারপর বীজটাকে বের করতে হবে। আপেলের ক্ষেত্রে তুমি ফলটাকে খেয়ে তোমাকে কি করতে হবে, বীজটাকে বের করতে হবে। নগ্নবীজীতে দেখো ওই যে কোণের যে স্কেলগুলো থাকে, মানে মাছের যেরকম আইস থাকে, এ দেখো মাছের যেরকম আইস থাকে, কোণের মধ্যে এরকম দেখো এরকম আইসের মতো থাকে, ওইগুলোকে বের করে ফেললে এটার ফাঁকে তুমি কি পাবা, ফাঁকে তুমি হচ্ছে একটা করে বীজ তুমি পাবা, ঠিক আছে। এই যে এগুলো, এই যে স্কেল বলে, স্কেল দেখো লেখা আছে কোন স্কেল। কোন স্কেল মানে কি, মানে হচ্ছে এই যে কোনটা দেখতেছো, এই দেখো এই যে কোনটা দেখতেছো না, যে কোনটা, এই কোণের এক একটা আইসের মতো, তুমি যদি তুলে ফেলো এর কোণার মধ্যেই বা এর ফাঁকের মধ্যে তুমি কি পাবা, বীজ পাবা, এর ফাঁকের মধ্যে তুমি কি পাবা, বীজ পাবা। যেমন ধরো এই যে কোণের একটা এরকম আইস, মাছের আইসের মতো, স্কেল, স্কেল মানে আইস, তুমি যদি তুলে ফেলো তাহলে কি হবে, তাহলে তুমি এর ফাঁকে তুমি তার ফলটা তুমি পেয়ে যাবে, ফল না সরি বীজটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। দেখছো তো এই কথাটাই বলছে যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজগুলো কি অবস্থা থাকে, আলগা অবস্থা থাকে। এই দেখো কি সুন্দর, এখানে একদম ক্লিয়ারলি দেখাই দিছে,
এখানে ক্লিয়ারলি দেখা দিচ্ছে কিভাবে তুমি বীজগুলা আলাদা করে বের করতে পারবা। আলগা মানে বুঝো না, আলগা মানে হচ্ছে খুলে ফেলা, আমি আমাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে বললাম। ঠিক আছে, এই কথাগুলো বুঝছো? এতক্ষণ যেগুলো বলছি এই কথাগুলো বলছো? এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো বুঝছো কিনা? ওকে, আই থিঙ্ক আলগা ইজ আলগা। একজন বলতেছে আলগা কি? আলগা মানে আলগা, আলগা মানে খুলে ফেলা, আলগা মানে কি? খুলে ফেলা। সো আমার মনে হয় এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা বুঝছো। এখন আমি আরেকটা জিনিসে আসি। দেখো, এদের যে পরাগায়নটা হয় না বললে ভুল হবে, সরাসরি হয় না, এবং এদের শুক্রাণুগুলো অনেক ছোট থাকে, জন্য ভাসতে ভাসতে বাতাসের মাধ্যমে এরা উড়ে 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 নিষেক হয়ে যায়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, তেমন কোনো কথা না। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু শুক্রাশয় আর ডিম্বাশয় সম্পর্কে একটু জানি। দেখো, যেখান থেকে শুক্রাণু তৈরি হয় সেটাকে বলা হয় শুক্রাশয়। যেখান থেকে শুক্রাণু তৈরি হয় সেটাকে বলা হয় শুক্রাশয়। তার মানে কি, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হবে। ঠিক আছে, আর যেখান থেকে ডিম্বাণু তৈরি হবে সেটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাশয়। সেটাকে আমরা কি বলি? ডিম্বাশয়। তাহলে শুক্রাশয়, ডিম্বাশয়। এখন দেখো, পরাগরেণুর ভিতরে আমি ধরে নিলাম কি আছে? শুক্রাণু আছে। ডিম্বকের এখানে আমরা ধরে নিলাম ডিম্বকটাই হচ্ছে ধরো ডিম্বাণু, আমি ধরে নিলাম। ঠিক আছে, তো আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে তো এটা ক্লিয়ার, পরাগরেণু থেকে তৈরি হচ্ছে, গর্ভাশয়ের ভিতর থেকে তৈরি হচ্ছে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে না, এখানে একটু কথাগুলো একটু ভিন্ন। এইখানে আর্কিগোনিয়াম তৈরি হয়। আর্কিগোনিয়াম আরেকটা জিনিস তৈরি হয় হচ্ছে অ্যান্থেরেডিয়াম। আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরেডিয়াম, এই দুটো জিনিস কি ভাইয়া? এই দুটো জিনিসের নাম মানে তো বুঝলাম না। হোয়াট ইজ আর্কিগোনিয়াম, হোয়াট ইজ অ্যান্থেরেডিয়াম, এটার মানে কি? আর্কিগোনিয়াম, অ্যান্থেরেডিয়াম। আর্কিগোনিয়াম মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম মানে কি? আর্কিগোনিয়াম মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আচ্ছা, এখানে মনে হয় ফ্রেমটা কেটে গেছে, তাই না? আচ্ছা, আমি এইদিকে লিখে দেখাই। আর্কিগোনিয়াম মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ, আর অ্যান্থেরেডিয়াম মানে হচ্ছে পুংজননাঙ্গ। পুংজননাঙ্গ তার মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সেই নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী যৌনাঙ্গটাকে আমরা ডিম্বাশয় না ডেকে আর্কিগোনিয়াম ডাকতেছি। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে পুং যৌনাঙ্গটাকে শুক্রাশয় না ডেকে আমি অ্যান্থেরেডিয়াম ডাকতেছি। অনেকে কি ভাবে জানো? অনেকে আর্কিগোনিয়ামরে ডিম্বাণু ভাবে। আচ্ছা, আর্কিগোনিয়ামরে ডিম্বাণু ভাবলে হবে? তুমি একটু আমাকে বলো তো, আর্কিগোনিয়ামকে কি আমরা ডিম্বাণু ভাবতে পারি? বলো তো, আর্কিগোনিয়ামকে কি আমরা ডিম্বাণু ভাবতে পারি? এটা যদি ভাবি তাহলে কি হবে? বলো, আর্কিগোনিয়ামকে যদি আমি ডিম্বাণু ভাবি তাহলে হবে না। আর্কিগোনিয়াম একটা জায়গা, যেই জায়গা থেকে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ডিম্বাণু তৈরি হয়। ভালো করে শোনো, অ্যান্থেরিডিয়াম একটা জায়গা, যেই জায়গা থেকে নিম্ন শ্রেণীর উদ্ভিদের শুক্রাণু তৈরি হয়। এই দুটো জিনিস ক্লিয়ার থাকতে হবে, এখানে কনফিউশন রাখা যাবে না। তাহলে আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী যৌনাঙ্গ, অ্যান্থেরিডিয়াম হচ্ছে পুং যৌনাঙ্গ। কাদের ক্ষেত্রে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। এটাই যখন দ্বিবীজপত্রীতে যাবে তখন তাদের কোনো আর্কিগোনিয়াম থাকবে না, তাদের কোনো অ্যান্থেরিডিয়াম থাকবে না। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী যৌনাঙ্গ হিসাবে আর্কিগোনিয়ামটা দেখা যায়। অ্যান্থেরিডিয়াম সম্পর্কে কোনো কথা তোমাদের বলা নাই, এটা মনে রাখবা। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদকে নিম্ন শ্রেণীর ধরা হয়েছে, এর পেছনে কারণ আছে। এদের স্ত্রী যৌনাঙ্গ হিসাবে আর্কিগোনিয়াম থাকে, সেখান থেকে পরে ডিম্বাণু বা ডিম্বক তৈরি হয়। আচ্ছা, আরেকটা জিনিস বুঝি, আরেকটা জিনিস বলি। দেখো, এই হচ্ছে আমাদের শুক্রাণু, এই হচ্ছে কি আমাদের শুক্রাণু, এই হচ্ছে আমাদের শুক্রাণু। দেখো, শুক্রাণুর কি কোনো ফ্লাজেলা আছে? একটা লেজ আছে, বাট শুক্রাণুর কি কোনো ফ্লাজেলা আছে? এখন বলতে পারো ভাইয়া, হোয়াট ইজ ফ্লাজেলা? ফ্লাজেলা মানে হচ্ছে এই যে দেখো, এই যে এরকম যে উড়ে, এরকম যে সুতার মতো, এগুলোকে বলে ফ্লাজেলা। বলতো আমাদের শুক্রাণুতে কি কোনো ফ্লাজেলা আছে? কুইকলি বলো, আমাদের শুক্রাণুতে কি কোনো ফ্লাজেলা আছে? ইয়েস অর নো? তো একটু কমেন্টে একটু কুইকলি বলে দাও যে আমাদের শুক্রাণুতে কি কোনো ফ্লাজেলা আছে কিনা।
আমাদের শুক্রাণুতে কোনো ফ্লাজেলা আছে কিনা? না, আমাদের শুক্রাণুতে কোনো কি নাই, আমাদের শুক্রাণুতে কোনো ফ্লাজেলা নাই। তাহলে উন্নত শ্রেণীর উদ্ভিদ বা উন্নত শ্রেণীর জীবের শুক্রাণুতে কোনো ফ্লাজেলা থাকবে না। আবৃতবীজীর উদ্ভিদের শুক্রাণুতে কোনো ফ্লাজেলা নাই, কিন্তু নগ্ন শ্রেণীর উদ্ভিদের, নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকবে, কারণ তারা কি, তারা নিম্ন শ্রেণী। দেখো, একটার সাথে একটাকে লিঙ্ক করবা, একটার সাথে একটাকে কি করবা, লিঙ্ক করবা, ঠিক আছে? তাহলে কি বললাম, এদের শুক্রাণুতে কি থাকবে, ফ্লাজেলা থাকবে, এদের শুক্রাণুতে কি থাকবে, ফ্লাজেলা থাকবে। এবং তোমাদের সর্বশেষ যে বৈশিষ্ট্যটা দেখাবো সেই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় লিফ স্কার। লিফ স্কার, দেখো আমি কি লিখে সার্চ দিছি, আমি লিখে সার্চ দিছি হচ্ছে লিফ স্কার, LEAFSCAR, স্কার মানে দাগ, স্কার মার্ক। তোমার হ্যারি পটার দেখছো না, হ্যারি পটার, হ্যারি পটারের মাথায় যেরকম স্কার মার্ক থাকে, এই দেখো লিফ স্কার মানে কি, পাতার দাগ। নগ্নবীজী উদ্ভিদের যদি পাতা পড়ে যায় তখন এরকম দাগ রেখে যায়। নগ্নবীজী উদ্ভিদের যখন একটা জায়গা থেকে যদি পাতা পড়ে যায়, পাতা পড়ে গেলে সে কি রেখে যায়, সেরকম দাগ রেখে যায়। তো এই দাগটাকে বলা হয় লিফ স্কার। খেয়াল করে দেখো, এই দেখো, দেখছো এই দাগটাকে কি বলা হয়, এই দাগটাকে বলা হয় লিফ স্কার। তাহলে স্কার মার্ক কার আছে, স্কার মার্ক কিন্তু হ্যারি পটারেরও আছে, স্কার অফ হ্যারি পটার লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এই দেখো হ্যারি পটারের মাথাও কিন্তু স্কার মার্ক ছিল, এই দেখো লাইটনিং বোল্ট, এই দেখো লাইটনিং বোল্ট নামের হচ্ছে স্কার মার্ক। হ্যাঁ, হ্যারি পটার আমার খুব ফেভারিট ক্যারেক্টার, এই দেখো স্কার মার্ক, লাইটনিং বোল্ট, ঠিক আছে? লাইটনিং বোল্ট মানে হচ্ছে স্কার মার্ক। হ্যাঁ, এই যে স্কার মার্ক। তো এরকম স্কার আমরা কার পাচ্ছি, এরকম স্কার আমরা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রেও পাচ্ছি, স্কার মার্ক। তো মনে রাখ, এইভাবে তোমরা মনে রাখতে পারো, নগ্নবীজী উদ্ভিদ তো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তো তাদেরকে নিম্ন শ্রেণী বানানোর জন্য তাদের গায়ে এরকম একটা স্কার মেরে দেওয়া হয়েছে। এই স্কার মেরে দেওয়ার কারণে তারা কি হয়ে গেছে, নিম্ন শ্রেণী হয়েছে। আরেকটা কথা, এদের জাইলেমার ফ্লোয়েম গুলো সুগঠিত না, আপাতত এইটুক জানো, এদের জাইলেমার ফ্লোয়েম কি না, সুগঠিত না। জাইলেমার ফ্লোয়েম না, আমি যখন তোমাদের টিস্যু অধ্যায় পড়াবো তখন তোমাদের ডিটেলস বলবো। এইটুকু মনে রাখো, জাইলেম মাটি থেকে জল পরিবহন করে পাতায় যায়, ফ্লোয়েম পাতায় উৎপাদিত খাবার নিয়ে সারা দেহে যায়। এই জিনিসগুলা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে উন্নত না। এই কয়েকটা কথা যদি এখন মনে রাখতে পারো তোমরা, এখন তোমাদের দেখো নগ্নবীজী আমি সহজ করে দিব। পুরো জিনিসটা আমি এখন মুছে দিচ্ছি, নগ্নবীজী উদ্ভিদের সকল বৈশিষ্ট্য আমি এই ভিডিওতে তোমাদের মুখস্থ করাই দিব, গ্যারান্টি দিলাম। তোমরা এটা শেয়ার করো, আমি 5 থেকে 0 গুনবো, তোমরা একটা লাইক দিবা, লাভ দিবা, একটা রিয়াকশন দিবা, তারপর ক্লাসটাকে শেয়ার করবা, ঠিক আছে? লাইক, লাভ, একটা কিছু রিয়াকশন দিয়ে ক্লাসটাকে শেয়ার করবা, ঠিক আছে? 5 4 3 2 1 0 0 শেয়ার দিছো। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া এক্সাম্পল গুলো তো সেই দেয়, তুমি কি আজকে ভাইয়ার ক্লাসে প্রথম নাকি? জেরিন মিম, তুমি তাহলে ভাইয়ার আগের ক্লাসগুলো করে আসো। আগের ক্লাসগুলো এই গ্রুপে আছে, এই গ্রুপে সার্চে যে হাসনাত শুভ লিখে সার্চ দিলে আমার সকল পোস্টস পেয়ে যাবা। যদি গন্ডগোল পেকে যায় তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, হাসনাত শুভ লিখে সার্চ দাও, প্লেলিস্ট করা আছে, জিনতত্ত্ব বিবর্তনে প্লেলিস্ট করা আছে, রক্ত সংবন্ধে প্লেলিস্ট করা আছে, কোষ বিভাজন শেষ করছে এটা প্লেলিস্ট করা আছে, আর অনেক কিছু আছে, দেখে নাও। এখন নগ্নবীজা বিদ্যুবীজী পড়তেছি, এরপরে পরিপাক পড়বো, তারপরে টিস্যু পড়বো, দিয়ে আমরা 40 দিন ইনশাল্লাহ শেষ করব, তারপরে বাকি সবকিছু ফিলোসোফার স্টোন ব্যাচে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? এবার হচ্ছে আমি পুরোটা আবার একটু বলি। আমি আপাতত নগ্নবীজী উদ্ভিদ পড়তেছি, আমি আপাতত কি পড়তেছি, নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ, দেখো এই বৈশিষ্ট্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি এই চ্যাপ্টারে অনেক ইনফরমেশন আছে, যতটুকু দরকার আমি তোমাদের ততটুকু দিব, আর ভাইয়া যতটুকু পড়ছে এইটুকুই পড়ো, ঠিক আছে? এইটুকু বিশেষ তোমরা ভাইয়ের উপর রাখতে পারো। এই যে গতকালকে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছে, জানো? রাজশাহী ইউনিভার্সিটির বায়োলজি প্রশ্ন দেখে আমার অনেকটা মজা লাগছে, বুঝছো? তোমাদেরকে যা পড়াইছি রক্ত চ্যাপ্টার থেকে আর হচ্ছে জিনতত্ত্ব থেকে তাই আসে। একটা প্রশ্ন আমি তোমাকে ডিটেলে পড়াই নাই, সেটা হচ্ছে পলিমিরফোসাইট কোনটাকে বলা হয়, এটা হচ্ছে কোন শ্বেত রক্তকণিকাকে বলা হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, ডিটেলে পড়াই নাই আর কি, বলছিলাম পরিণীতে বলছিলাম। ওই একটা প্রশ্ন বাদ দেয়, কালকে রাজশাহী ইউনিভার্সিটির যতগুলো প্রশ্ন আসছে, যে চ্যাপ্টারগুলো আমি পড়াইছি ওইখান থেকে সব প্রশ্ন তোমাদের কমন পড়ছে। এই যে তোমাদের অ্যাপিস্টেসিস পড়াইছিলাম, সেই অ্যাপিস্টেসিস থেকে প্রশ্ন আসছে। তোমাদের হচ্ছে স্টেম কোষ পড়াইছিলাম, সেই স্টেম কোষ থেকে প্রশ্ন আসছে। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? জাইলেমে ভেজেল থাকে না নগ্নবীজিতে, ইয়েস। আমি ভেজেল আর সঙ্গী কোষ নিয়ে বলতেছি না, কারণ কি টিস্যু চ্যাপ্টারটা এখনো পড়াই নাই, তো এই জন্য। ভাই এই অধ্যায়ে কয়টা ক্লাস নেবেন? 4টা ইনশাল্লাহ, ঠিক আছে? 4টা। ওকে, যেটা বলতেছিলাম, প্রথম কথা,
প্রথম কথা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এরা হচ্ছে চিরসবুজ। এরা হচ্ছে চিরসবুজ মানে তো বুঝোই, চিরসবুজ বহুবর্ষজীবী মানে অনেক দিন বাঁচে, বহুবর্ষজীবী, চিরসবুজ এবং বহুবর্ষজীবী, অনেক দিন বাঁচবে এবং এদের পাতা ঝরে যায় না। ঠিক আছে, এরপরে যে কথাটা, এটা হচ্ছে স্পোরোফাইট। এরা হচ্ছে স্পোরোফাইট, এটা গ্যামেটোফাইট না। তার মানে এই যে জীবদ্দশা 2n দিয়ে চলে, এদের জীবদ্দশা কি ডিপ্লয়েড অবস্থায় বেশি চলে। ঠিক আছে, এদের ডিপ্লয়েড অবস্থায় জীবদ্দশা চলে। অনেক শৈবাল আছে হ্যাপ্লয়েড, তোমাদের কিন্তু বলছিলাম আগের ক্লাসে, কোষবিভাজন চ্যাপ্টারে কিন্তু তোমাদের বলছিলাম এরা হচ্ছে হ্যাপ্লয়েড। এরা হচ্ছে কি হ্যাপ্লয়েড, কারণ অনেক শৈবাল আছে তারা হ্যাপ্লয়েড অবস্থায় থাকতে পছন্দ করে। ঠিক আছে, ওকে। স্পোরোফাইট কারণ কি, এদের স্পোর তৈরি হয়। এদের কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। এদের মাইক্রোস্পোর তৈরি হয়, এদের মেগাস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোরও তৈরি হয় এবং বড় আকৃতির মেগাস্পোরও তৈরি হয়। মেগাস্পোর মানে কি, মেগাস্পোর মানে হচ্ছে স্ত্রী স্পোর, আর মাইক্রোস্পোর মানে হচ্ছে পুংস্পোর। স্পোর বলতে ওই যে শুক্রাণু ডিম্বাণুগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে স্পোর বুঝাইছে। ঠিক আছে, একটু ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, এখন থেকে আমাদের সবকিছু মিলবে, মানে আগে যেগুলো আমরা পড়ছিলাম সেগুলো আমাদের মিলবে। এদের কোন তৈরি হয়? এদের কি তৈরি হয়? কোন তৈরি হয়। কোন বলতে বুঝছো? একটু আগে দেখাইছিলাম কোনের কথা মনে আছে? কোণের কথা মনে আছে, যে কোণের মতো ছিল, ওই যে যেটাকে আমি আলগা করে দিতে বলছিলাম, ওই কোণ তৈরি হয়। ঠিক আছে, কি তৈরি হয়? কোণ তৈরি হয়। 4 নাম্বার কথা কি? 4 নাম্বার কথা হচ্ছে এদের গর্ভাশয় নাই, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই। আচ্ছা, গর্ভমুণ্ড নাই, এদের কি বুঝি? পরাগায়ন হওয়ার কোনো জায়গা নাই। একটু আগে বললাম গর্ভমুণ্ড নাই, তাই না? এই যে গর্ভমুণ্ড নাই, গর্ভমুণ্ড যেহেতু নাই, তাহলে ডাইরেক্ট পরাগরেণু এসে পড়তে পারে না। তাহলে কি সরাসরি পরাগায়ন হয় না, সরাসরি পরাগায়ন হয় না, সরাসরি নর্মাল প্রসেসে পরাগায়ন হয় না। এরপরে কি করতে পারি? এরপরে বলতে পারি যে সরাসরি যেহেতু হয় না, এইখানে ধরো কি আছে, এইখানে ধরো ডিম্বক আছে বা ডিম্বক রন্ধ্র আছে, পরাগরেণুটা ডাইরেক্ট যে ডিম্বক রন্ধ্রে যায় পড়বে, যেহেতু কি নাই, গর্ভদণ্ড, গর্ভাশয় নেই। তাহলে আমরা বলতে পারি পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে মানে ছিদ্রে, ডিম্বকের যে ছিদ্র আছে সেই ছিদ্রে যে ডাইরেক্ট পড়বে। কারণ কি নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই, গর্ভদণ্ড নাই, তারপর পরাগরেণু যে ডাইরেক্ট পড়বে। বেসিক কমন সেন্স, যেহেতু কিছুই নেই। ঠিক আছে, কোন বা স্ট্রবিলাস যেটা আর কি, কোন আপাতত তোমরা কোন দিয়ে জানো, এই যে কোনের কথা যেটা বললাম আর কি। স্ট্রবিলাস কঠিন ওয়ার্ডে এখন যাওয়ার দরকার নেই, এখনই কঠিন ওয়ার্ডে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এবার দেখো এদের ডিম্বকটাও নগ্ন অবস্থায় আছে, কারণ কি নাই, গর্ভাশয় নাই, এদের ডিম্বকটাও কি থাকবে, নগ্ন অবস্থায় থাকবে। 8 নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি যে যেহেতু গর্ভাশয় নাই, তার মানে কি হয় না, ফল হয় না। যেহেতু গর্ভাশয় নাই, তাহলে এদের কি হবে না, ফল হবে না। বেসিক কমন সেন্স, কারণ গর্ভাশয়টা পরবর্তীতে ফলে পরিণত হয়। আচ্ছা, ফল যেহেতু হয় না, তাহলে বীজ কি থাকবে, বীজ আলগা থাকবে, বীজ আলগা থাকবে। আলগা মানে কি, নগ্ন থাকবে, মানে খোলা থাকবে। বীজটা কি অবস্থায় থাকবে, খোলা অবস্থায় থাকবে। ঠিক আছে, তারপর দেখো এদের দ্বিনিষেক হবে না। দ্বিনিষেক কেমনে হয় দেখো তো, এই যে এই জায়গায় তোমাদের তো উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে পড়াই নাই, উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে পড়াইলে ক্লিয়ার হইতা। এই জায়গায় দ্বিনিষেক হয়, দ্বিনিষেক। এদেশে দ্বিনিষেকটা হয় না, দ্বিনিষেক নিয়ে আমরা ডিটেলস কোথায় জানবো, ডিটেলস আমরা উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে জানবো। আপাতত জেনে রাখো, দ্বিনিষেক নামের কিছু একটা বিষয় আছে, তোমরা 9-10 পড়ছো। এরকম দ্বিনিষেক নামের কিছু হয় না এবং ট্রিপ্লয়েড কোষও তৈরি হয় না, যেটাকে আমরা শস্য বলতাম। এরকম কিছু এখানে তৈরি হয় না। আচ্ছা, পরের বিষয়টা কি? পরের বিষয়টা হচ্ছে এদের জাইলেম আর ফ্লোয়েম সুগঠিত নয়। এদের জাইলেম ফ্লোয়েম কি না, এদের জাইলেম আর ফ্লোয়েম সুগঠিত না। আমি একটু ক্যামেরাটাকে সরাই দিই। হ্যাঁ, তাহলে কি বললাম, এদের জাইলেম আর ফ্লোয়েম সুগঠিত হয় না। এখন ভাইয়া এই জাইলেম আর ফ্লোয়েম জিনিসটা নিয়ে আমরা একটু ভালো করে জানি। জাইলেম আর ফ্লোয়েম, এটাকে আমার একটু ক্লিয়ার করতে হবে ভাই। এটা তোমরা অনেকেই প্যাস লাগাই ফেলো, জাইলেম ফ্লোয়েম নিয়ে অনেকেই প্যাস লাগাও। এদিকে কি ক্যামেরা দেখা যাচ্ছে রাব্বি? হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে। তো জাইলেম ফ্লোয়েম নিয়ে আমি ক্লিয়ার করি। ধরো
এই একটা গাছ, তোমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে অনেকেই প্যাচ লাগাও, এই জন্য আমি বলতেছি। ধরো এটা একটা গাছ, জাইলেম ফ্লোয়েম নিয়ে আর যাতে প্যাচ না লাগে, ঠিক আছে? এটা একটা গাছ, ঠিক আছে? তো এই গাছটার মাথার দিকে তো কিছু আঁকাইতে হবে, তাই না? এই হচ্ছে অবস্থা। ধরো এটা একটা গাছ আঁকাইলাম আমি, হ্যাঁ, তোমাদেরকে একটা জাস্ট সিম্পল একটা গাছ আঁকাই দিছি। তো এই গাছটার মাথা তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে। এই গাছটার পাতা, এই ধরো একটা পাতা, এই গাছের ধরো একটা পাতা, এই গাছের ধরো একটা পাতা, এই পাতার খাবার দরকার, এই পাতার কি দরকার? খাবার দরকার। খাবার না হলে তো সে কি বলবে না, বাঁচবে না। খাবার কি দিয়ে তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়। ভালো করে শোনো, এই গাছটার বাঁচার জন্য কি দরকার? এই গাছটার বাঁচার জন্য খাবার দরকার। খাবার তৈরি করতে গেলে কি লাগবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করার জন্য পানি লাগবে, তাই না? তাইলে মাটির চারিদিকে আছে পানি, মাটির ফাঁকে ফাঁকে আছে পানি। এই পানিটাকে উপর দিকে তুলতে হবে, তুলে পাতার কাছে পৌঁছাইতে হবে। তাহলে পানিকে আমরা কি বলি? জল। পানিকে আমরা কি বলি? জল। গাছের এমন কিছু টিস্যু আছে, বুঝছো, এমন কিছু টিস্যু আছে, তাহলে এই জলটাকে টেনে উপরে নিয়ে যায়। জলটাকে টেনে কোথায় নিয়ে যায়? উপরে নিয়ে যায়। কোন দিকে যাবে? উপরে। তো জল থেকে মনে রাখবা জাইলেম, জল থেকে মনে রাখবা জাইলেম, জল থেকে মনে রাখবা জাইলেম। বরিকাজ জ অনেকে ফাংশন ভুলে যাও, জাইলেমের কাজ কি, ফ্লোয়েমের কাজ কি অনেকে ভুলে যাও, আর ভুলবা না। মনে রাখবা জল, বরিকাজ জল, জল জাইলেম, জল জাইলেম। তাহলে জাইলেমের কাজ কি? জাইলেম হচ্ছে গাছের এমন কিছু টিস্যু যেগুলা পানি নিয়ে কই যায়? উপর দিকে ওঠে। পানি নিয়ে কি হয়? উপর দিকে ওঠে। গাছের মধ্যে এরকম টিস্যু আছে, এই টিস্যুগুলো এরকম পাইপের মধ্যে থাকে, জানো? জাইলেমে কিন্তু পাইপ থাকে, ঠিক আছে? জাইলেমে কি থাকে? পাইপ থাকে। কিন্তু জাইলেমের মধ্যে দেখা যায় ট্রাকিড, ভেজেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার থাকে, এরকম থাকে। এদের মধ্যে এই ভেজেলটা থাকে না। এত ডিটেইলসে যাওয়ার দরকার নেই, টিস্যু অধ্যায় এগুলো পড়াবো, সমস্যা নেই, এত প্যারা নিও না। তো এই জাইলেম জল নিয়ে উপরে যায়, জাইলেম জল, জাইলেম জল। আচ্ছা, একজন গান গাইতেছে, আলগা করো খোপারো বাঁধন। আহারে, পাতা দেখা যাচ্ছে না, আহারে পাতা দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাতা গাই দিচ্ছি, দাঁড়াও। লাইভের জন্য পাতা দেখা যাচ্ছে না, তাই তো? এই ধরো পাতা, এখন দেখা যায় পাতা? এখন কি পাতা দেখা যায়? এখন বলো পাতা দেখা যাচ্ছে কিনা? কিছু দরকারি প্রশ্ন থাকে যা কমেন্ট করলো ভাইয়া দেখে না, এটা সত্য। জাইলেম মাটি থেকে পানি ও খনিজ লবণ পাতায় পৌঁছায়, ফ্লোয়েম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক, গুড। ভাইয়া বৈশিষ্ট্যগুলো সিকিউর জন্য না এমসিকিউর জন্য? দুইটাই জন্য। এমসিকিউতে বেশি ইম্পর্টেন্ট। এর আগে দেখবো অনেক কিছু আছে, ওগুলো পরে। বৈশিষ্ট্য বেশি গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্য বেশি গুরুত্বপূর্ণ। এর আগে কতটুকু পড়া লাগবে আমি বলে দিব। আগে বৈশিষ্ট্য বোঝো। বৈশিষ্ট্য না বুঝে তুমি যদি মুখস্থ করতে যাও এফিড্রা, নেটাম, এফিড্রা, তারপরে জিরোফাইটা, বুঝবা না তো। আগে তোমাকে কি করতে হবে? বৈশিষ্ট্য বুঝতে হবে, তারপরে মেন জায়গায় ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, জাইলেম কিন্তু বুঝলা, জাইলেম বুঝলা। পাতা দেখা যায় এখন? এই যে পাতা একটু একটু দেখা যায়। আচ্ছা, আরেকটা পাতা আঁকাই দিই, দাঁড়াও, আরেকটা পাতা আঁকাই দিই না, দাঁড়াও। এই ধরো আরেকটা পাতা, এই যে আরেকটা পাতা, ঠিক আছে? তো জাইলেমের কাজ হচ্ছে জল নিয়ে ফাতায় যাওয়া। তো ফাতায় এখন কি হবে? ফাতায় এখন মানে পাতায় এখন কি হবে? সালোক সংশ্লেষণ হবে। পাতায় সালোক সংশ্লেষণ হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ, আরে ঠান্ডা লাগতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। এই খাদ্য বলতে কি? এই খাদ্য বলতে শর্করা জাতীয় খাদ্য। যে শর্করা জাতীয় খাদ্য কি করতে হবে? উদ্ভিদের চারিদিকে ছড়ায় দেওয়া লাগবে, কারণ উদ্ভিদের সব জায়গায় কি দরকার? খাদ্য দরকার। তাহলে খাদ্য, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি তৈরি করবে? উদ্ভিদ খাদ্য তৈরি করবে। উদ্ভিদ কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। খাদ্য, খাদ্য, খাদ্যকে ইংলিশে কি বলে? খাদ্যকে ইংলিশে বলে ফুড। খাদ্যকে ইংলিশে কি বলে? ফুড। তাহলে এই জাইলেমের সাথে সাথে আরো কিছু পাইপ থাকবে যেগুলো চারিদিকে প্রবাহিত হবে। এগুলো নিচেও যাবে, উপরে যাবে, নিচে যাবে, চারিদিকে যাবে। এইগুলা কি করবে? ফুড পরিবহন করবে। আর ফুড দিয়ে মনে রাখবা ফ্লোয়েম, ফুড দিয়ে মনে রাখবা ফ্লোয়েম। তার মানে এখানে আরো কিছু তোমার পাইপলাইন আছে যেগুলো খাবার নিয়ে গাছের চারিদিকে যায়। এইগুলা খাবার বা ফুড নিয়ে গাছের চারিদিকে যায়, তাহলে এগুলাকে বলা হবে ফুড বা ফ্লোয়েম। তাহলে মনে রাখবা জাইলেম ফর জ, বরিকেও জ, এরা হচ্ছে পানি নিয়ে পাতায় যায়, পাতায় পরে খাবার তৈরি হয়। এই খাবার নিয়ে যারা পরিবহন করে তাদেরকে বলে ফুড বা ফ্লোয়েম, ফুড বা ফ্লোয়েম। আর ভুলবা জীবনেও? বলো, আর জীবনে ভুলবা? কও।
এই টেকনিক শোনার পর আর ভুলবা? জাইলেম জ জল, ফ্লোয়েম ফুট ফ, ভুলবা? আর আমার মনে হয় তোমরা আর ভুলবা না ইনশাল্লাহ। ওকে, ফুট পান্ডা বুঝলাম। ওকে, তারপরে দেখো এরা বায়ু পরাগী, এটা তো এমনি মনে থাকে হালকা হালকা বায়ু পরাগী। আচ্ছা, পরে যেটা বুঝলাম এটা হচ্ছে নিম্ন শ্রেণীর, এটা হচ্ছে কি নিম্ন শ্রেণীর, যার কারণে এদের আর্কিগোনিয়াম তৈরি হবে। এটা যদি নিম্ন শ্রেণীর তাহলে এদের কি হবে? আর্কিগোনিয়াম তৈরি হবে। এদের কি হবে? আর্কিগোনিয়াম তৈরি হবে। আর্কিগোনিয়াম মানে কি? স্ত্রী জননাঙ্গ। নিম্ন শ্রেণীর উদ্ভিদের কি তৈরি হয়? আর্কিগোনিয়াম তৈরি হয়। 14 নম্বর পয়েন্ট, এদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে। এদের শুক্রাণুতে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানে কি? ওই যে চলনাঙ্গ। শুক্রাণুতে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানে কি? ওই যে চলনার জন্য, এটা নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য। 15 নম্বর পয়েন্টে শেষ করব, লিফ স্কার থাকে। লিফ স্কার মানে পাতা পড়ে গেলে দাগ রেখে যায়। পাতা পড়ে গেলে কি রেখে যায়? দাগ রেখে যায়। তাহলে আমি এই জিনিসটাকে একটু গল্পে 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 একটু তোমাদের বলি, একটু গল্পে গল্পে একটু বলি। গল্পে গল্পে এরকম বলা যেতে পারে যে একদা, রাব্বি হাসতেছে, গল্প শুনলে ওরা মনে করে যে কুতুব বাইরে নিয়ে আসবো। আচ্ছা, একবার হইল কি, কুতুব আঙ্কেল একবার, কুতুব সাহেব একবার তার আব্বার সাথে খুব ঝগড়া করলো। কুতুব সাহেব একবার তার আব্বার সাথে খুব ঝগড়া করলো। ঝগড়ার কারণে আলটিমেটলি তাকে এক ঘরে করে দেওয়া হলো, তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। এবং বের করে দেওয়ার সময় তারে কি করা হলো? তার গায়ের মধ্যে একটা মার্ক করে দেওয়া হলো যে এ হচ্ছে ভালো না। মানে মারামারি হয়েছে আর কি, ভাই ভাই মারামারি হয়েছে। এর কারণে বাপ তারে ঘর থেকে ধাক্কা মেরে কি করে দিছে? বের করে দিছে। এই ধাক্কা লাগার কারণে কি হয়েছে? কুতুব সাহেবের মাথার মধ্যে একটা স্কার পড়ছে, এরকম একটা কি পড়ছে? এরকম একটা দাগ পড়ছে, এরকম একটা স্কার, লাইটনিং বোল্টের মতো, হ্যারি পটারের মতো একটা দাগ পড়ছে। ঠিক আছে, দাগ থেকে আমরা রাখবো লিফ স্কার। বাসা থেকে বের করে দেওয়ার কারণে পাতা যখন পড়ে যায় তখন কি গাছ থেকে আলাদা হয়ে যায়? গাছ থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। ঠিক আছে, তেমনি কুতুব সাহেবকে কি করে দিয়েছে? ঘর থেকে আলাদা করে দেওয়া হয়েছে এবং আলাদা করে তার মাথার মধ্যে একটা স্কার মার্ক মানে দাগ দিয়ে দেওয়া হয়েছে। এখন সে তো কি হয়েছে? সে তো বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, একলা মানুষ। তো সে কি করতেছে? সে হচ্ছে এরকম করে খালি ঘুরতেছে, এক এক জায়গা থেকে এক এক জায়গায় ঘুরতেছে, খালি বিভিন্ন জায়গায় ঘুরতেছে চাকরির জন্য, ঘুরতেছে কাজের জন্য। ঠিক আছে, এখন ঘোরার জন্য তো উড়ার জন্য তো কি লাগবে? উড়ার জন্য তো হচ্ছে কি লাগবে? মানে চলাচল করার জন্য তো ফ্লাজেলা লাগবে। তো সেই ফ্লাজেলা দিয়ে কি করতেছে কুতুব সাহেব? তাই সে ফ্লাজেলার মতো দেশে উড়াউড়ি করতেছে, এরকম ফ্লাজেলা দিয়ে সে কি করতেছে? উড়ে করতেছে। কিন্তু সে যে তার তো কোনো কাজ নাই, না, সে তো খালি হাওয়ায় উড়ে বেড়াইতো। কুতুব সাহেবকে কেন ঘর থেকে বের করে দিচ্ছে? তার আব্বা। সে হচ্ছে কি? সে হচ্ছে হাওয়ায় উড়ে বেড়াইতো, বুঝছো? উড়ে বেড়ানোর জন্য তো ফ্লাজেলা লাগবে। তো এখন তো তার কি নাই? এখন তো তার খাবার নাই, তার থাকার জায়গা নাই, তার খাওয়ার পানিও নাই। কারণ কি? কারণ হচ্ছে তাকে বের করে দিছে। এই জন্য দেখো তার জাইলেম সুগঠিত না, ফ্লোয়েম সুগঠিত না। তার মানে কি? তার পানিও নাই, তার খাবারও নাই। এতদিন বাপের হোটেলে খাইছে, মায়ের হোটেলে ঘুমাইছে, এগুলো তার এখন কিছুই নাই। তার মানে তার এখন কোনো নাই। তো এই একটা অবস্থায় তার কি করা লাগতেছে? বাইরে থাকা লাগতেছে, আলগা হয়ে থাকা লাগতেছে, নগ্ন হয়ে থাকা লাগতেছে না, মানে আলগা হয়ে থাকা লাগতেছে আর কি। মানে বাইরে রাস্তার নিচে তাকে কি করা লাগতেছে? থাকা লাগতেছে। ঠিক আছে, বাইরে রাস্তার নিচে থাকা লাগতেছে। একটা পর্যায়ে কি হইলো? একটা পর্যায়ে দেখা গেল আমাদের কুতুব সাহেব না এরকম হাত জোর করে ভিক্ষা করতেছে খাবারের জন্য। ঠিক আছে, হাত জোর করে ভিক্ষা করতেছে, আমাকে একটু খাইতে দেন, আমার একটু ভিক্ষা দেন, আমার একটু খাইতে দেন, নাই এরকম করে কান্নাকাটি করতেছে। রাব্বি পেঁয়াজ দে, একটু ডলি, চোখ দিয়ে পানি বের হবে, তাহলে নাক দিয়ে পানি পড়তেছে। তো এই যে এরকম করে হাত জোর করে কুতুব সাহেব ভিক্ষা করতেছে। তো এই যে হাত জোর করে ভিক্ষা করা, এটা বলো তো কিসের শেপ? বলো তো, ঠিক আছে, বলো তো এটা কিসের শেপ? বলো এটা এটা কিসের শেপ? বলো এটা কিসের শেপ? ঠিক আছে, এটা হচ্ছে একটা কোণের শেপ। এটা হচ্ছে কি? এটা কোণের শেপ। এমন রাখবা কুতুব সাহেব হাত জোর করে সবার কাছে ভিক্ষা চাচ্ছে, তার মানে কি? কোণ তৈরি করে, মানে এদের মানে এদের যে পুংস্টবিলাসটা, মানে পুরুষ গাছের মধ্যে এরকম কোণের মতো দেখা যায়। তো মানে এটা সার্চ দিবা, মেল সাইকাস, ফিমেল সাইকাস। মেল সাইকাস এরকম কোণের মতো দেখা যায়, এরকম কি? এরকম কোণের মতো দেখা যায়। আমি বললাম যে কিসের মতো দেখতে, কেউ বলে না কোণ, বলে অসাম একটার। আরে
আমি কি জিজ্ঞাসি আমি অসাম না ফসাম, বলছি এটা দেখতে কিসের মতো, এটা দেখতে কোণের মতো। তো হাত জোর করে সে এখন ভিক্ষা করতেছে, তার মানে কি সে কোণের মতো তৈরি করছে। ঠিক আছে, সে কি করছে, কোণের মতো তৈরি করছে। এখন কি করার আছে, এখন কি করার আছে, কোন আইসক্রিম, এই যে এখন সবাই বলতেছে কোন, এখন সবাই বলতেছে কোন। তো এইভাবে করে অনেক দিন ধরে কুতুব সাহেব কি করতেছে, কুতুব সাহেব ভিক্ষা করতেছে, কুতুব সাহেব ভিক্ষা করতেছে, কিছু করার নাই। এখন তার যে কোনো মানে টাকা পয়সা নাই, তার যে কোনো টাকা পয়সা নাই, এই টাকা পয়সা না থাকার কারণে সরাসরি তারা কেউ বিয়েও দেয় না, সরাসরি পরাগায়ন হয় না, বুঝছো না? তারা কেউ মানে তারা কেউ বিয়ে দিতে যাচ্ছে না, তারা কেউ কি করতে যাচ্ছে না, বিয়ে দিতে যাচ্ছে না, সে পরাগায়ন ঠিক মতো করতে পারতেছে না। এই জন্য তাকে সরাসরি কি করা লাগতেছে, সরাসরি সে একদিন সখিনা বিবিরে পাইছে, সখিনা বিবিরে পায়া সে কি করছে, ডাইরেক্ট সে বিয়ে করে ফেলছে। সখিনা বিবিরে পায় সে ডাইরেক্ট বিয়ে করে ফেলছে। বিয়ে করে তার এক ঝামেলার মধ্যে পড়ছে। বিয়ে করে দেখে যে সখিনা বিবির আসলে আগে থেকে তার গর্ভাশয়ের সমস্যা, সে কোনোদিন মা হইতে পারবে না। আফসোস, সখিনা বিবি কি হইতে পারবে না, মা হইতে পারবে না, তার গর্ভাশয়ের সমস্যা, সে কোনোদিন মা হইতে পারবে না। যার কারণে তার কোনোদিন কি হইল না, ফল হইল না, তার মানে তাদের কোনোদিন কি হইল না, বাচ্চা হইল না। ওই একটা অভিশাপের কারণে কুতুব সাহেব কি হইতে পারলো না, কুতুব সাহেব আর কোনোদিন তার সন্তানের জন্ম দিতে পারলো না। তাইলে হচ্ছে কুতুব সাহেবের 4 ছেলে মেয়ে কোন জায়গা থেকে আসলো? ওইটা হয়তো কুতুব সাহেবের অন্য কোনো বিবি থেকে আসছে, তাই না? থাকতেই পারে, হইতেই পারে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? এই কারণে তো কুতুব সাহেব হচ্ছে কি করছে, এই কারণে হচ্ছে কুতুব সাহেব হচ্ছে আরো ওই যে আমাদের রক্ত সংবহন চ্যাপ্টারে দেখছিলাম যে 3-4টা বিবাহ সম্পন্ন করছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি অবস্থা, বুঝছো? তাহলে এই হচ্ছে কুতুব সাহেব, সে অভিশাপ পাইছিল কারণ সে বাতাসে হাওয়া লাগায় মানে ফ্লাজেলা দিয়ে ঘুরতো। ঠিক আছে, তো তারা ঘর থেকে বের করে দেওয়া হলো, ঘর থেকে দেওয়া সে আলগা হয়ে গেল। এই কারণে সে জলও পাইতেছে না, ফলও পাইতেছে না, খাবারও পাইতেছে না, কারণ তার জাইলেম ফ্লেম সুগঠিত না। সে পরে মাপসা এসে ভিক্ষা করা শুরু করলো, ভিক্ষা করতেছে, সে সরাসরি বিয়ে করে ফেললো সখিনা বিবিরে। সখিনা বিবিরে বিয়ে করে যা দেখলো যে সখিনা বিবির গর্ভাশয়ে একটু সমস্যা আছে, সে কোনোদিন বাচ্চা হইতে পারবে না, তার কোনোদিন ফল হবে না, বেচারার একদম শেষ। তো মেজর যে বৈশিষ্ট্যগুলা দেখো, সখিনা বাচ্চা হইতে অক্ষম, এদের আমি কি বুঝাইছি, এদের আমি বুঝাইছি যে সখিনার গর্ভাশয়ের সমস্যা, তার মানে কি সখিনা আসলে আর্কিগোনিয়ামধারী। সে কি আর্কিগোনিয়ামধারী, সে হচ্ছে কি আর্কিগোনিয়াম, নিম্ন শ্রেণীর স্ত্রী যৌনাঙ্গ, এর কারণে সে বাচ্চা দিতে পারে না। কুতুব সাহেব উচ্চ শ্রেণীর, সে নিম্ন শ্রেণীর, তার আর্কিগোনিয়াম আছে, আর্কিগোনিয়াম থাকলে তো লাভ নাই, সে এই জন্য কি করতে পারলো না, সে বাচ্চা দিতে পারলো না বেচারা কুতুব সাহেব। এই জন্য মনে হয় কুতুব সাহেব 4টা বিয়ে করছিল, তাই না? 4 নাম্বার ওয়াইফ তো তারা একেবারে মানে। তো এই হচ্ছে অবস্থা, স্যাড স্টোরি, দ্য স্যাড স্টোরি অফ কুতুব সাহেব। তো কুতুব সাহেবের গল্প তোমাদের কেমন লাগলো? আই থিঙ্ক তোমাদের আর কখনোই এই নগ্নবীজী উদ্ভিদের নিয়ে তোমাদের কখনো কোনো প্রবলেম হবে না, নগ্নবীজী উদ্ভিদ নিয়ে তোমাদের প্রবলেম হবে না। বরঞ্চ আমি তোমাদের আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এখন তোমাদের একটু পড়াই দিব। ঠিক আছে, সাথে সাথে একটু আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়াই দিব। ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদ ওই যে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, আসমানি, বেগুন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, থুক্কু, যেগুলোর কথা বলছিলাম আর কি, ওইগুলো হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, যাদের বীজটা কি হয়, আবৃত অবস্থায় থাকে। যাদের বীজটা কি অবস্থায় থাকে, যাদের বীজটা হচ্ছে আবৃত অবস্থায় থাকে। তো ওদের সম্পর্কে একটু তোমাদের বলবো। কেমন লাগলো কুতুব সাহেবের কাহিনী, কেমন লাগলো তোমাদের এই পুরো বৈশিষ্ট্যগুলা? আই থিঙ্ক তোমাদের পুরো বৈশিষ্ট্য মাথায় ঢুকে গেছে। আগে বৈশিষ্ট্য পড়ো, তারপর অন্যান্য জিনিস মুখস্থ করা যাবে। আগে বৈশিষ্ট্য আমি বলছি, এই চ্যাপ্টারে আমি যতটুকু বলছি তোমার ততটুকু পড়ো। ঠিক আছে, বেশি এই চ্যাপ্টারে যত বেশি গেজাইতে যাবা তত বেশি উল্টাপাল্টা হবে, যতটুকু দরকার ততটুকু। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে, চোখে জল চলে আসছে, তাই না? আচ্ছা, এবার যেটা বলতেছি, আবৃতবীজীর কথা একটু চলে আসি। দেখো, আবৃতবীজী ওদেরও এদের একই অবস্থা, এরা চিরসবুজ হইতে পারে, এরা বহুবর্ষজীবী, একবর্ষজীবী হইতে পারে, এরাও স্পোরোফাইটি হয়। কিন্তু আবৃতবীজী উদ্ভিদ এরকম কোন টাইপের কিছু পাওয়া যায় না। আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে, আবৃতবীজী উদ্ভিদের থাকে। গর্ভমুণ্ড যদি থাকে তাহলে পরাগায়ন হয়। পরাগায়ন হচ্ছে গর্ভমুণ্ড আছে, তার মানে এদের গর্ভাশয় থেকে এদের কি হয়, ফল হয়। ফল যেহেতু হয় তাহলে আবৃতবীজী উদ্ভিদের বীজ কি থাকা লাগে না, আলগা থাকা লাগে না। যেহেতু সবকিছু ঠিকঠাক আছে তাহলে আবৃতবীজী উদ্ভিদের ডিনিষেক হয়। আবৃতবীজী যেহেতু উন্নত শ্রেণী তাহলে এদের জাইলেম ফ্লোয়েম ঠিক মতো থাকে। আবৃতবীজী উদ্ভিদ বায়ু পরাগে, পানি পরাগে অনেক কিছু হইতে পারে। আবৃতবীজী উদ্ভিদ যেহেতু উন্নত শ্রেণী তার কারণে তাদের আর্কিগোনিয়াম থাকবে না। আবৃতবীজী উদ্ভিদ যেহেতু উন্নত শ্রেণী তার কারণে তাদের শুকনো হতে ফ্লাজেলাও থাকবে না। এবং আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে লিভ স্কার টাইপের কোনো কিছু দেখা যায়
না, এবং বীজ যেহেতু আছে বীজপত্র থাকবে, একবীজপত্রী দ্বিবীজপত্রী। বুঝছো? তাহলে একটা পড়লে অন্যটা এমনি হয়ে যায়, জাস্ট এইখান থেকে কিছু হ্যাঁ না কথা যুক্ত হবে। তোমরা তোমাদের বই 234 পৃষ্ঠার আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখবা, একদম ইজি। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখবা, একদম ইজি। নগ্নবীজে যেগুলো পড়ছো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে উল্টা করে দিবা। কোনটাকে উল্টা করে দিবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। কোনটাকে বাদ দিয়ে দিবা? এটাকে উল্টা করে দিবা, এটাকে উল্টা করে দিবা, এটাকে উল্টা করে দিবা, এটাকে উল্টা করে দিবা। এটাকে ফল হয়, বীজ বদ্ধ থাকে, দিনিশেক হয়, জাইলেম ফ্লোয়েম ঠিক থাকে, আর্কিগোনিয়াম থাকে না, শুক্রাণু ফ্লাজেলা থাকে না, লিভস্কার থাকে না। এই যে পয়েন্টগুলো এটাকে উল্টা করে দিবা, তাহলে দেখবা আবৃতবীজী হয়ে যাবে। আবৃতবীজী অনেক ইজি। আর আবৃতবীজীর ক্ষেত্রে মনে রাখবা এদের বীজ থাকে, বীজপত্র থাকে, একবীজপত্রী দ্বিবীজপত্রী। বীজ থাকে, বীজপত্র থাকে, যার কারণে এটাকে হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রী। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে এই কথাগুলাই লেখা। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলি, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পড়া হচ্ছে সাইকাস। যে সাইকাস আমি তোমাদের নেক্সট দিন পড়াবো, সাইকাসরা না একটা গর্ব করে একটা কথা বলতে পারে। সে গর্ব করে কি বলতে পারে জানো? আমি সাইকাস, আমার শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা আছে, বহু ফ্লাজেলা আছে, এবং আমার শুক্রাণু পুরো পৃথিবীর সকল উদ্ভিদের মধ্যে সবথেকে বড় শুক্রাণু। মানে সাইকাসের গর্ব করে বলার মতো একটা কথাই আছে, সেটা কি? তাদের শুক্রাণু পৃথিবীর মধ্যে সবথেকে বড় শুক্রাণু। গর্ব করার জিনিস না রাব্বি? এটা অনেক গর্ব করার জিনিস। তো বুঝছো তুমি রাব্বি? তুমি বুঝছো? কি বুঝছো? তুমি বুঝছো? এদিকে আসো। মানে রাব্বি আমার বন্ধু, ও হচ্ছে ও নোরোডিমিয়ান, আমি নোরোডিমিয়ান। ও হচ্ছে ছোটবেলা না, বড় হওয়ার পরে হচ্ছে ও আর্টস ডিপার্টমেন্টে ছিল, আমি হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো আমাদের দুজনের ডিপার্টমেন্ট আলাদা। তো ও মাঝে মাঝে এরকম বলে যে, কি বলে, রক্ত পড়তে পড়তে ও এখন রক্ত এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমার এই বন্ধু রক্ত পড়তে পড়তে সেও রক্তের মধ্যে এক্সপার্ট হয়ে গেছে। তো এই যে, আচ্ছা আমি একটু কি পড়ে এলাম, মানে শুক্রাণু নিয়ে বলো। শুক্রাণু কেটে বুঝো তো? হ্যাঁ বুঝি। হ্যাঁ, বলো কি বলবো না। নগ্নবীজী উদ্ভিদ কোনটা নিয়ে গর্ব করতে পারে? তার শুক্রাণু সবচেয়ে লম্বা বেশি, সবথেকে বড় বেশি, লম্বা বেশি। মানে উদ্ভিদ কুলের মধ্যে সাইকাসের শুক্রাণু সবথেকে বড়। আরো একটা মজার ইনফরমেশন বলি, লাটিমের মতো শুক্রাণু দেখতে কেমন? লাটিমের মতো। এবং এই শুক্রাণুতে বহু ফ্লাজেলা আছে। ফ্লাজেলা কি? ওই যে সুতার মতো দড়ি এগুলো দিয়ে কি করতে পারে? এরকম করে উড়ে চলাচল করতে পারে। তাহলে কুতুব সাহেবের মতো উঠতে পারে। কুতুব সাহেব তো ফেভারিট ক্যারেক্টার। তার মানে আমাদের নগ্নবীজী উদ্ভিদ একটা জায়গায় গল্প করতে পারে, সাইকাস, তার লাটিমের মতো শুক্রাণু পৃথিবীর মধ্যে সব থেকে বড়, উদ্ভিদকুলের মধ্যে সব থেকে বড়। তো এই সাইকাস নিয়ে অনেক গল্প তোমাদেরকে বলবো। আপাতত তোমাদের যেগুলো পড়াইছি এগুলো একটু পড়ো। তোমাদের বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন আছে, এত ইনফরমেশনের দরকার নাই। 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ বাংলাদেশে পাওয়া যায়। এই কথাটা পড়ো। প্রথমে আমরা পড়ছিলাম পুরো পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যাচ্ছে 721 প্রজাতির, কিন্তু বাংলাদেশে মাত্র 5 প্রজাতির পাচ্ছি। এই কথা একটু মনে রাখবা। বাংলাদেশে আমরা নগ্নবীজী উদ্ভিদ কয় প্রজাতির পাচ্ছি? 5 প্রজাতির পাচ্ছি। তারপরে দেখবো অনেকগুলো নগ্নবীজী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এত কিছু তোমাদের আপাতত দরকার নাই। আর হচ্ছে এটা 4টা বিভাগ আছে, 4টা বিভাগ তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? 4টা বিভাগ পড়ে নিও, জিঙ্কোফাইটা, সিকাডোফাইটা, তারপর হচ্ছে নেটোফাইটা এবং কনিফেরোফাইটা। এই 4টা বিভাগের নাম তোমরা একটু পড়ে নিতে পারো। তারপরে অনেক কিছু লেখা আছে, এগুলো আমি পরে পড়াবো, এগুলোকে তোমাদের সহজ করে দিব আমি পরে। আপাতত এগুলো দরকার নেই। তোমার নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়বা। তোমরা কি করবা? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা এবং ট্রাই করবা সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বুঝতে পারো কিনা। আমি পড়াই দিব, তোমরা একটু ট্রাই করো যে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যটা তোমরা পড়তে পারো কিনা। রিফাত আছে দেখি আমাদের সাথে, কুল রিফাত। আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা কি করবে? একটু আগায় যাবে, আবৃতবীজী উদ্ভিদে যাবা। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা পড়বা। আবৃতবীজী উদ্ভিদের সংজ্ঞা পড়বা। এরপরে 13 কোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল, কথাটা একটু পড়তে পারো, 13 কোটি বছর আগে। এবং তারপরে কি পড়বা? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা পড়বা। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নগ্নবীজী ঠিক উল্টা, এটা কিন্তু আমি আর পড়াবো না। নগ্নবীজী যেগুলোর মধ্যে ক্রস করে দিচ্ছে এগুলোকে উল্টাই দিবা, তাহলে আবৃতবীজী হয়ে যাবে। আবৃতবীজী অনেক সহজ, বুঝছো? পৃথিবীর সব থেকে ছোট আবৃতবীজী উদ্ভিদ গাছের নাম হচ্ছে উলফিয়া, 0.1 মিলিমিটারের পরীক্ষায় কিন্তু আসছে, ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর মেডিকেলেও আসছে। এবং পৃথিবীর সব থেকে বড় যে গাছটা, এটার নাম হচ্ছে ইউক্লিপটাস, এটা হচ্ছে 500 ফুট উঁচু হতে পারে। এটাও তোমরা একটু পড়তে পারো, ঠিক আছে? এটা একটু পড়তে পারো। আর একটা গাছের নাম দেওয়া আছে উলফিয়া আরিজা, এটা পড়তে পারো। 3টা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে আবৃতবীজী উদ্ভিদের, এটা পড়তে পারো, জোর করার দরকার নেই, পড়তে পারো। এবার উলফিয়াটা পরীক্ষায় কিন্তু আসছে।
আচ্ছা আমি আবার একটু শেষমেশ বলে দিই, আবৃত বীজ উদ্ভিদ এরকম কোন টোন এরকম কিছু পাওয়া যায় না। ওরা চিরসবুজ হইতে পারে, বহুবর্ষজীবী, একবীজী হইতে পারে। আবৃত বীজ উদ্ভিদে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকবে, কারণ তারা উন্নত। এগুলো যেগুলো নগ্নবীজের। কিন্তু আবৃত বীজ উদ্ভিদের সরাসরি পরাগায়নটা হইতে পারে, এদের পরাগায়ন সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয় না, এদের ডিম্বক নগ্ন অবস্থায় থাকে না, বরঞ্চ গর্ভযন্ত্রের ভিতরে থাকে, এদের ভিতরে থাকে। এদের ফল হচ্ছে, আবৃত বীজ উদ্ভিদের বীজ আলগা থাকা লাগতেছে না, কারণ ফল দিয়ে ঢাকা। আবৃত বীজ উদ্ভিদের ডিম শেক হচ্ছে, তার মানে ট্রিপ্লয়েড শস্য তৈরি হচ্ছে। আবৃত বীজ উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম সুগঠিত। আবৃত বীজ উদ্ভিদের বায়ু পরাগের সাথে অনেকগুলো পরাগণ হতে পারে। আবৃত বীজদের কোনো নিম্ন শ্রেণীর আর্কিগোনিয়ামের দরকার হয় না। আবৃত বীজ উদ্ভিদের শুক্রের মধ্যে ফ্লাজেলা থাকার দরকার পড়ে না। আবৃত বীজদের লিভ স্কার থাকার দরকার পড়ে না। আই থিঙ্ক নগ্নবীজি, আবৃত বীজ নিয়ে তোমাদের আর কখনো কোনো জায়গায় প্রবলেম হবে না। এবং 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত অনকে স্টুডেন্ট, এটা মানে আমি অবাক। আবৃত বীজি, নগ্নবীজ আবৃত বীজি উদ্ভিদের মতো এত মুখস্থ ভিত্তিক, অনেকের কাছে এটা ডিসগাস্টিং চ্যাপ্টার, এত ডিসগাস্টিং, অনেকের ভয় পায়, এরকম একটা চ্যাপ্টার আমি এতক্ষণ ধরে পাইছি তোমাদেরকে, এটা আসলে হিউজ আমার জন্য। আসলে এই চ্যাপ্টারটা আমি 4টা ক্লাসে বা 5টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব, এবং শুক্রবারে সকালে একটা ক্লাস নেবো, রাতে একটা ক্লাস নেবো। তোমরা কি রাজি আছো শুক্রবারে 2বার ক্লাস করতে? সকালে একটা, রাতে একটা করে আমার তো শেষ করতে হবে, ঠিক আছে? এই ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা ইউটিউবে পেয়ে যাবে একটু পরে। আর একটা কথা, আজকে আমাদের 28তম দিন, আমাদের 12 দিন আছে, 12 দিনের মধ্যে আমার 3টা অধ্যায় শেষ করতে হবে, এখন হিউজ। সো এরপরে আমরা কি করব, এরপরে আমাদের 21 ব্যাচের যে 4টা চ্যাপ্টার থাকবে, 22 ব্যাচের যে 8টা চ্যাপ্টার থাকবে, সেগুলোকে আমরা ফিলোসফার স্টোন ব্যাচে শেষ করব। ফিলোসফার স্টোন ব্যাচে এখন পর্যন্ত এনরোলমেন্ট চলতেছে, 600 স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়ে গেছে। তোমরা কেন দেরি করতেছো? তোমরাও এনরোল হয়ে যাও, 600 জন। সো এখানে দেখে আমরা খুব তাড়াতাড়ি আমরা ওইটাকে ফিল আপ করতে পারি কিনা। এন্ড খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে যাচ্ছে, দিব তোমাদের সেই সুখবরটা, দিব। সেই সুখবরটা হচ্ছে, আমি সামনে একটা জিনিস কিনতে যাচ্ছি। কি জিনিস বলবো? সুখবর বলবো। আমি সামনে একটা, আমি প্ল্যান করতেছি সামনে একটা খুব তাড়াতাড়ি একটা স্মার্ট বোর্ড কিনবো, ডিজিটাল স্মার্ট বোর্ড কিনবো। ঠিক আছে, একটা ডিজিটাল স্মার্ট বোর্ড কিনবো তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদেরকে পড়ানোর জন্যই, তোমাদেরকে পড়ানোর জন্য একটা সুন্দর একটা ডিজিটাল স্মার্ট বোর্ড কেনার আমি নিয়ত করছি ইনশাল্লাহ, যাতে করে তোমাদের একটু সুন্দর করে এই যে ছবিগুলো একটু সুন্দর করে করে স্মার্ট বোর্ডে যাতে পড়াইতে পারি। ঠিক আছে, তো সেই ইচ্ছা আমার হয়েছে ইনশাল্লাহ। তো দেখি আল্লাহ সেই সুযোগ আমাকে দেয় কিনা। তো আমি যা করি আসলে চেষ্টা করি তোমাদের জন্য করতে, তোমাদের ভালোর জন্য করতে, যাতে করে তোমরা একটু ভালো কিছু পাও। ঠিক আছে, স্মার্ট বোর্ডের একটা পরিকল্পনা নিছি। তো তোমরা দোয়া করো যাতে করে আমি স্মার্ট বোর্ডটা এফোর্ড করতে পারি। ঠিক আছে, স্মার্ট বোর্ডটা এফোর্ড করতে পারি। অনেকে বলে যে ভাইয়া আপনি এই যে কোর্স নামাইলেন, আপনি অন্যদের মতো কোর্স নামাইলেন, আপনি তো তাহলে অনেক স্টুডেন্ট ভর্তি করে ফেলছেন, অনেক টাকা কামাই ফেলছেন। দেখো আমার কোর্স ফি কত? আমার কোর্স ফি মাত্র 500 টাকা। 500 টাকাতে তোমাদের পুরো সিলেবাস দিচ্ছি, 500 টাকাতে তোমাদের পুরো সিলেবাস দিচ্ছি, তোমাদের A to Z সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। এবং সত্যি কথা বলতে কি, তোমরা যা দিছো তা তোমাদের জন্য আমি আবার কি করতেছি, ইনভেস্ট করতেছি। সত্যি কথা, তোমরা যা দিছো আমাকে তা আমি তোমাদের জন্য আবার ইনভেস্ট করতেছি একটা স্মার্ট বোর্ডে, যাতে করে কি করতে পারি, তোমাদেরকে সুন্দর করে পড়াইতে পারি। ঠিক আছে, তোমাদের কাছ থেকে আমার পাওয়ার কিছু নাই, আমি জাস্ট 10 মিনিট স্কুলে জব করি, 10 মিনিট স্কুলে প্রজেক্ট এক্সিকিউটিভ এবং বায়োলজি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। মানে বায়োলজি সাবজেক্টটা আমার দায়িত্বে আছে 10 মিনিট স্কুলের, পুরো A to Z বায়োলজি যা যা করা দরকার আপগ্রেডেশন আমিই করি। অপার ভাই আমার উপরে আছেন, অপার ভাই সবকিছু দেখাশোনা করেন, আমি হচ্ছে বায়োলজি টেনে কাজ করি। সো ওইখান থেকে আমি যে পেমেন্ট পাই, মাসিক যে বেতন পাই, এটা দিয়ে আমার মানে ঘর, আমার সংসার, এখন তো মা নাই, খালা আছে বাসায়, সো ওটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ চলে যায়। সো আমি যা করি আসলে সব আসলে মানে আমি ছোটবেলা থেকে আমার যে আর্নিং সব কিন্তু আমার স্টুডেন্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করে আমার ইনভেস্ট করার জন্য। সত্যি কথা, এই যে আমার বাসায় যে একটা স্টুডিও বানানো, সত্যি কথা বলতে কি পুরো স্টুডিওটাই কিন্তু আমার নিজের এফোর্টে করা। ঠিক আছে, কিন্তু কাদের জন্য? তোমাদের জন্য। এই যে দেখো লাইট কয়টা চলতেছে, কয়টা লাইট জ্বলতেছে রাব্বি? 13টা না? 13টা লাইট জ্বলতেছে, 13টা না সরি 2টা লাইট কমছে, এসির কারণে 2টা লাইট কমছে, 11টা লাইট জ্বলতেছে। 11টা লাইট জ্বলে যে ক্লাস নিচ্ছি বিকজ অফ, যাতে করে বোর্ডটা তোমরা ক্লিয়ারলি দেখতে পারো। এত বড় বোর্ড দেখো, কত বড় বোর্ড, এত বড় বোর্ডে পড়ানো কিন্তু খুব টাফ, অনেক লাইট দরকার হয় এত বড় বোর্ডে পড়াইতে গেলে। ঠিক আছে, এত বড় বোর্ডে পড়াইতে গেলে অনেক লাইটের দরকার হয়। আমি যদি ছোট্ট একটু পোর্শনে পড়াইতাম তাহলে 2-3টা লাইট মারলেই হতো। অনেক বড় বোর্ড, দেখা যায় যে এই কোণায় একটু সাদা, এই কোণায় একটু কালো, এজন্য অসংখ্য লাইট মারতে হয়, ডানে লাইট, বামে লাইট, অমুক লাইট, তমুক লাইট। সো এগুলো কিন্তু সব তোমাদের জন্য, আমার জন্য না, যাতে করে তোমরা একটা ভালো কিছু পাও। ঠিক আছে, আর অনেক সময় হয় কি, অনেক সময় না আসলে সত্যি কথা, ভালো কিছু দিতে গেলে, ভালো কিছু করতে গেলে অনেক সময় টাকার দরকার হয়। অনেক সময় কিসের দরকার হয়? টাকার দরকার হয়। তো ওই টাকাটা
ওই টাকাটা দরকার ছিল তোমাদের জন্যই, তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই। সো এটাই হচ্ছে আমার ইচ্ছা, যাতে করে তোমাদেরকে ভালো কিছু দিতে পারি, তোমাদেরকে স্মার্ট বোর্ডে পড়ে দেবে। তোমরা যদি দোয়া করো তাহলে আমি সপ্তাহখানেকের মধ্যে একটা স্মার্ট বোর্ড এফোর্ড করে ফেলতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড হচ্ছে ফিলোসফার স্টোন ব্যাচের জয়েনের লিঙ্ক উপরে দেওয়া আছে, তোমরা সবাই জয়েন করে ফেলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানে শেষ করে ফেলতেছি। সেকেন্ড ক্লাসটা কবে? আমি এখানে প্রতিদিন রাত 10টার সময় লাইভ করি, প্রতিদিন রাত 10টায়, কালকে রাতে ইনশাআল্লাহ চলে আসতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড নেভার স্টপ লার্নিং। আল্লাহ হাফেজ।